আসসালামু আলাইকুম। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জামাল উদ্দিন রাজু। আমাকে ঠিক মতো শোনা যায় কিনা, দেখা যায় কিনা একটু জানিয়ে দিবেন। কারা কোত্থেকে দেখছেন? আমরা নিশ্চয়ই ক্লাসের কন্টেন্ট কি আজকে মোটামুটি জেনে গিয়েছি। আজকের ক্লাসের বিষয় কি জেনে গিয়েছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে সেই সকল ভাইদেরকে নিয়ে, সেই সকল বোনদেরকে নিয়ে আজকের ক্লাসটা, যারা প্রথম বছরে পরীক্ষা দিয়ে এই বছর কৃতকার্য হন নাই, অর্থাৎ এইচএসসি 24 যারা পরীক্ষা দিয়েছেন 24-25 সেশনে এবং হচ্ছে কৃতকার্য হতে পারেন না, হয়তো ভাগ্যের কোনো নির্মম পরিহাসের কারণে, অথবা মানে হয়তো কোনো জায়গাতে আমার পদ্ধতি দিক থেকে অথবা কৌশলগত দিক থেকে অথবা পরিশ্রমের দিক থেকে আমি পিছিয়ে ছিলাম, হয়তো সেই কারণে হয়তো আমি চান্স পাই নাই প্রথমবার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তো সেই ভাই বোনদেরকে নিয়ে আমরা আজকে ক্লাস শুরু করব। তো আমাকে ঠিক মতো শোনা যায় কিনা, দেখা যায় কিনা, যারা দেখছেন একটু জানিয়ে দিবেন আমাকে ঠিক মতো শোনা যায় কিনা, দেখা যায় কিনা। তারপর আমরা শুরু করব। তো কে কোত্থেকে দেখছেন তাও জানিয়ে দিবেন। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম বোস্টার ক্লাস বলা হচ্ছে। আজকের ক্লাসের টাইটেল দেওয়া হচ্ছে সেকেন্ড টাইম বোস্টার ক্লাস। আমরা পোস্টিং করব কাকে? আপনাকে। সো প্রিয় ভাইয়াপুরা, যারা আমাকে দেখছেন একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম, কুতুবুদ্দিন বলছেন। ঠিক আছে, তার মানে আশা করছি। ওকে, আমাদের শুরুতে কিছু বিষয় এখানে দেখছি আমরা। ছবি প্রশ্ন বিশ্লেষণ দেওয়া হচ্ছে এখানে। অনেকগুলো বছরের কোয়েশ্চেন দেওয়া আছে অ্যানালাইসিস করে, যে কোন টপিক থেকে প্রশ্নগুলো হয়েছে। এইগুলো সবগুলো পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। অল ক্লিয়ার বলছেন কুতুব, থ্যাংক ইউ। ওকে, তো এইগুলো আসলে এখানে বিগ ডিল না, আমরা একটু দেখাই দিব। আমাদের টিম এটা রেডি করেছেন, টিমকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে আপনার মতো করে প্রয়োজনে অ্যানালাইসিস করতে পারেন। এখানে প্রায় 14-15 বছর 10 বছরের মতো একটা অ্যানালাইসিস দেওয়া আছে ছবির। রংপুর থেকে দেখছেন হারুন সরকার, কে কোথেকে দেখছেন একটু জানিয়ে দিবেন। সবচেয়ে ভালো হয় আপনার কলেজ কোনটা ছিল জানিয়ে দিবেন, তাহলে আরও ভালো লাগবে। ওকে, তো এই বিশ্লেষণটা আসলে কেন দরকার, মানে আমার প্রশ্ন বিশ্লেষণটা কি কারণে, যেটা হচ্ছে খুলনা থেকে দেখছেন রমজান হোসেন রানা। ওকে, ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি রমজান এবং হচ্ছে হারুন সরকার। তো প্রশ্ন বিশ্লেষণটা হচ্ছে সেই কারণেই দরকার, আমি আসলে কোন টপিকে বেশি গুরুত্ব দিব। এটা তো মোটামুটি আমরা এই বছর যারা পড়ে আসছি, পরীক্ষা দিয়েছি, বুঝতেছি যে আসলে এই টপিকগুলো কেন বেশি পড়া দরকার ছিল, কেন বেশি পড়ি নাই, এই কারণে লুজার হয়েছে হয়তো, বা কোনো কারণে হোঁচট খেয়েছি। এই বিষয়গুলো যেন না হয়। আমরা গত বছরও যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন, আমরা কিন্তু প্রথমেই এই কথাগুলো বলি যে আপনার অবশ্যই প্রশ্ন বিশ্লেষণ করতে হবে, কারণ অনেক তথ্য পড়ে আসলে চান্স পাওয়া সহজ না আসলে। তো যেগুলো আসলে পরীক্ষা আসে সেটাতে খুব বেশি গুরুত্ব দিতে হবে, এবং যেগুলো কম আসে সেগুলো কম গুরুত্ব দিতে হবে। না হলে আমাদের আসলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা তো আসলে ততটা নাই যতটা আমরা আসলে চাপ দিতে চাই। তো একটু দেখবেন এখান থেকে গদ্যাংশ, পদ্যাংশ, সহপাঠ, এগুলো থেকে কি প্রশ্নগুলো আসছে দেখছেন ছবিতে। বি এবং ডি ইউনিটে উপসর্গ, সমাস, বাক্য প্রকরণ, এগুলো প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যদি ব্যাকরণের টপিক ধরি, ব্যাকরণের টপিকের মধ্যে দেখেন আমার প্রত্যেক বছরেই কিন্তু দেখবেন হচ্ছে প্রশ্ন আসছে। ওকে, তো প্রত্যেক বছরেই সমাজ থেকে মোটামুটি প্রশ্ন আসছে। দেখেন 1টা 2টা 3টা এরকম প্রশ্ন সমাজ থেকে। ব্যাকরণের মধ্যে দেখেন আরো বাংলা ব্যাকরণ থেকে যদি বলি, বাংলা ভাষার উদ্ভব, ক্রমবিকাস, এই যে ক্রমবিকাশ এই অংশটা থেকে বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এখান থেকে প্রশ্ন হচ্ছে। আর উপসর্গ থেকে প্রশ্ন হচ্ছে। উপসর্গে দেখেন 3টা 4টা পর্যন্ত প্রশ্ন হয়েছে একটা ইউনিটে। তো এই যে সমাজ থেকে 3টা প্রশ্ন হচ্ছে, এইভাবে বাক্য প্রকরণ থেকে 3টা প্রশ্ন হচ্ছে। তো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু গুরুত্ব দিয়ে পড়বো। ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে কিনা? ইউটিউবে দেওয়া হয়েছে, একটা ইউটিউবে দেখতে পারেন আপনারা। দেওয়া হবে, আচ্ছা ইউটিউবে পরে দেওয়া হবে, ইউটিউবে পরে দেখে নেবেন যদি ইউটিউবে দেখতে চান আপনারা। আমরা এখন ফেসবুক লাইভে আছি। সো ফেসবুক লাইভে আপনারা যারা আছেন একটু ফ্রেন্ডদের জানা দিবেন, একটু ডাইকা নিয়ে আসেন, এই একটু কথাবার্তা শুনি। বেশিক্ষণ ক্লাস নেব না, অল্প সময় ক্লাস নেবে, একটা টপিক পড়াই দিব ইনশাআল্লাহ। রংপুর সরকারি কলেজ থেকে হারুন সরকার বলছেন, ম্যাক্স ওয়েবার বলছেন। আচ্ছা, ইউটিউবে কথা বলছিলেন। ওকে, তো আমরা এখানে সময় নিব না, এইগুলো পিডিএফ আকারে আপনাদের কমেন্টে দিয়ে দেওয়া হবে। যারা চাচ্ছেন আপনাদের পিডিএফ প্রয়োজন, আপনারা একটু জানিয়ে দিবেন, আমরা পিডিএফ আকারে আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কারক বিভক্তি, জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, ছন্দ অলঙ্কার, অভিধান। অভিধান থেকে প্রশ্ন মাত্র 2টা হয়েছে, যদিও
কিন্তু অভিধানটা খুব সহজ জিনিস, আপনারা জানেন, আপনারা একবার পড়লে মোটামুটি খুব ভালো করে আয়ত্ত নিয়ে আসা যায়। গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, এটা পাঠ্য বই থেকে বেশি আসে। পারিভাষিক শব্দ দেখেন, পারিভাষিক শব্দ এখানে প্রত্যেক বছর এমন হয়েছে 1, 2, 3, 4টা প্রশ্ন আসছে পারিভাষিক শব্দ থেকে। 4টা প্রশ্ন 2বার আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এইভাবে বাগধারা, এক কথা প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, অনুবাদ, মানে মুখস্থ অংশ মোটামুটি কিন্তু একেবারে কম আসছে এমনটা না কিন্তু না। কারণ মুখস্থ অংশ ছবিতে পরীক্ষা দিতে চাইলে, সেকেন্ড টাইমার যারা আছেন, ফার্স্ট টাইমারদের জন্য এটা একই কথা, ছবিতে পরীক্ষা দিতে চাইলে খুব ভালো করে বিরোচন অংশটা অবশ্যই আমাকে আয়ত্ত নিয়ে আসতে হবে। কিন্তু বিরোচন থেকে মোটামুটি দেখেন 4টা এরকম মোটামুটি প্রত্যেক বছরই থাকছে। এরপরে আমরা দেখি হচ্ছে বাংলা সাহিত্যের যোগ ভাগ। এখান থেকে প্রশ্ন দেখেন কি অবস্থা, 5টা প্রশ্ন হয়েছে একবার, 10টা হয়েছে একবার, তো 9টা হয়েছে একবার। তো এই যে বিষয়গুলো আছে দেখলে আপনি বুঝবেন যে এখান থেকে যোগ বিভাগ থেকে কি ধরনের প্রশ্ন হয়েছে। যোগ বিভাগ থেকে প্রশ্ন হচ্ছে দেখবেন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এগুলোর কাল আসে, সেই প্রাচীন যুগের সাহিত্য চর্যাপদ থেকে প্রশ্ন হচ্ছে। এরপর দেখবেন মধ্যযুগের কিছু সাহিত্য, সেখানে সাহিত্যকর্ম থেকে প্রশ্ন হচ্ছে। সাহিত্যকর্মগুলো কাল লিখা, এটার কয়টা ভাগ ছিল, সেগুলো খণ্ড ছিল, সেই প্রশ্নগুলো হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আমাদের একটু প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা বুঝবো, এবং বিগত বছরের প্রশ্ন পড়লে আরো সহজ হয়ে যাবে। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে ঠাকুরগাঁও দেখছেন আপনার মোহাম্মদ নাজমুল হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। মামুনুর রশিদ বলছেন সুন্দর আয়োজন, ধন্যবাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা ছিল, এবং এখান থেকে দেখছি আমরা 3-4টা প্রশ্ন, মোটামুটি 1টা 2টা এরকম করে প্রশ্ন হয়েছে। 2টা প্রশ্ন কোনো বছর আসেনি, 1টা করে আসছিল, সেগুলো আসলে সাহিত্যের ওই অংশ থেকেই আমরা পেয়ে যাব। উচ্চারণ থেকে দেখছি আমরা মোটামুটি 1টা করে প্রশ্ন আসছে, বানান থেকে প্রশ্ন আসছে 4টা 5টা পর্যন্ত। তো এইগুলো একটু দেখে দেখে আপনারা একটু যদি অ্যানালাইসিস করেন তাহলে বুঝবেন আসলে এই আয়োজনটা কেন করা হচ্ছে এবং এই বিশ্লেষণটা কেন করা হচ্ছে, এটা আপনার জন্য আসলে কতটুকু ফলপ্রসূ হবে, এটা মোটামুটি পড়লে আমরা জানবো ইনশাআল্লাহ। এবার চলে যাই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কিছু প্রশ্নের বিশ্লেষণ এখানে দেখা যাচ্ছে। বাংলা সাহিত্যের ইতিহাস, ধ্বনি বর্ণ, বাংলা সাহিত্যের ইতিহাসের নাটকের অংশ আছে, এখানে কিছু প্রয়োগ অপপ্রয়োগ আছে, অপরিচিত গল্প, এভাবে গল্পে কোনটা থেকে কয়টা প্রশ্ন আসছে, এটা এইভাবে না দিয়ে শুধু সাহিত্য পাঠ হিসাব করলে হয়, যে সাহিত্য থেকে 1 বছর আসছে 3টা, 1 বছর আসছে এরকম করে হিসাব করলে হবে যে কয়টা প্রশ্ন আসে সাহিত্য পাঠ থেকে। তো এইগুলো একটু দেখলে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারবো ইনশাল্লাহ। তো এখানে ডালসালু থেকে কটা প্রশ্ন আসছে, সিরাজউদ্দৌলা কলেজ থেকে কটা প্রশ্ন আসছে, তৎপুরুষ এবার চলে আসে, সমস্যা অংশ থেকে চলে আসছে হয়তো। ঠিক আছে, এখানে এই আবু জাফর ওবায়দুল্লাহ এইভাবে আসলে এটা ভুলে আসছে, এই যে আমাদের টিম যিনি কাজ করেছেন এখানে ভুলটা করেছেন, এটা নিশ্চয়ই ওনারা এখানে তথ্যগুলো ওইভাবে চলে আসছে, আসলে এখানে ভুল হয়েছে একটা তথ্য, পরিভাষা এটা আসলে ঠিক হয় নাই। ঠিক আছে, সমস্যা নেই, এগুলো আপনার টাইপিং মিস্টেক এটা বুঝছেন। এটা আসলে একটা নমুনা দেওয়া আপনাকে, আপনি নিজে বুঝবেন আসলে কোত্থেকে কটার প্রশ্ন হচ্ছে, এগুলো দেখে দেখে আমরা আসলে আজকে ক্লাসটা নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাসটা সেকেন্ড টাইমারদের জন্য ক্লাসটা, কিন্তু ফার্স্ট টাইমারদের জন্য আসলে উপকৃত হব যারা এই বিশ্ববিদ্যালয়গুলোকে পরীক্ষা দিবেন তার জন্য। নোয়াখালী থেকে উত্তর ব্রাঞ্চের স্টুডেন্ট আব্দুল্লাহ আল আহসান, ওকে, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার বিবর্তন থেকে প্রশ্ন হচ্ছে, ধ্বনি বর্ণ, এই বিষয়গুলো আমরা দেখছি আসলে এই প্রশ্নগুলো হচ্ছে। জাবির সি ইউনিটের প্রশ্ন, এখানে আমরা সময় নিব না খুব একটা, গুচ্ছ থেকে দেখছেন কোথেকে প্রশ্ন কটা আসছে, এগুলো আমাদের কমেন্ট সেকশনে আমরা দিয়ে দিব। আপনারা যারা পিডিএফটা পেতে চান একটু জানাবেন কাদের পিডিএফ লাগবে, আপনাদের মেসেজের ওইখানে অথবা আমাদের করে দিয়ে দিব, একবারে প্রথম দিকে দিয়ে কমেন্টে দিয়ে দিব আমরা হাইলাইট করে ইনশাল্লাহ। ওকে, আমরা দেখতে পাচ্ছি এরপরে এখানে কিছু বিশ্লেষণ দেখা যাচ্ছে। রাবির প্রশ্ন দেখছি আমরা কিছু, রাবিতে এরকম প্রশ্ন দেওয়া আছে। আমরা যারা ক্লাসে যুক্ত হয়েছে, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমরা যারা যুক্ত হয়েছে, আমি এই ফাঁকে একটু আপনাদের কাছ থেকে একটা তথ্য নিতে চাই, একটু জরিপ করতে চাই। আমরা আসলে আজকে কি পড়ব, মানে কোন টপিকটাতে খুব বেশি উইক মনে হচ্ছে সেই টপিকটা একটু সাপোর্ট দেওয়া দরকার, বা এখানে গুরুত্বপূর্ণ কিছু টপিক আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন আসছে অনেক অনেক বেশি, কিন্তু আমার আসলে এগুলো মনে আসছে না বা পারি না ঠিক মতো, একটু আমাকে জানিয়ে দিবেন। আবার যাদের তথ্যটা বেশি হবে, যারা যেই টপিকের উপরে বেশি ভোট পড়বে, আমরা সেই টপিকে আলোচনা করবো ইনশাল্লাহ। সো কারা কোন কোন টপিকে ক্লাস করতে চান আজকে, একটা টপিকের নাম দিবেন প্রত্যেকে। সো আপনার ফার্স্ট প্রায়োরিটি কি, কোন টপিকটা, সেটার নাম লিখবেন,
আমরা সেই আলোকে ক্লাস নেব ইনশাল্লাহ। তো এখানে দেখছি আমরা নজরুলের আমার পথ, এখানে নজরুল এই কথাটাও ভুলে চলে আসছে। আমার পথ এভাবেই দেখতে পাচ্ছি আমরা সন্ধি থেকে প্রশ্ন হয়েছে প্রত্যেক বছরই প্রায়। এরপর দেখছি আমরা সর্বনাম পদ থেকে প্রশ্ন হয়েছে। তো এই পদের মধ্যে ফেলে দিলে হবে, এটা দেখবো আমরা। এরপর দেখি আমরা সুকান্ত ভট্টাচার্যের যে 18 বছর বয়স সেখান থেকে প্রশ্ন হয়েছে। মিলি আহমেদ দেখছেন আমাদেরকে এখলাসপুর ইসলামিয়া মাদ্রাসা নোয়াখালী থেকে, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকে সমাস থেকে প্রশ্ন হচ্ছে 3টা 2টা। সমীভবন বিচ্যুত ব্যঞ্জনচ্যুত আসলে এটা ধ্বনি পরিবর্তনের মধ্যে পড়বে। সো এই ধ্বনি পরিবর্তন থেকে কয়টা প্রশ্ন আসছে, এটা টিম হয়তো এই কাজটা আসলে সুন্দর হয় না। এই কাজটা আসলে এই জায়গাতে আসলে শুধু ধ্বনি পরিবর্তনের মধ্যে দিলেই সুন্দর হইতো। ওকে, অনেকেই সমাসের পক্ষে মত দিচ্ছেন, আমরা দেখবো ইনশাল্লাহ। সমাসের পক্ষেই বেশি ভোট আসছে। শামিমা শবনম বলছেন, আর হচ্ছে আব্দুল্লাহ এহসান বলছেন। ওকে, মাবুদ খান জয় বলছেন ব্যাকরণ। ব্যাকরণে কোন টপিক? ব্যাকরণে কোন টপিক সেই নামটা বলবেন, আমাদের জন্য সহজ হবে। ওকে, আমরা এবার দেখছি আমরা এই যে রাবির প্রশ্ন বিশ্লেষণটা দেখার পরে আমরা মোটামুটি একটা টপিকে চলে যাব। বেশিরভাগ মত দেখা যাচ্ছে আপনাদের কমেন্ট সেকশন থেকে যে অনেকেই আপনারা যাচ্ছেন সমাসের উপর ক্লাসটা করানোর জন্য। কারকের মধ্যে কারকের ক্লাস দিয়েছেন আশিকুর রহমান। তাছাড়া আর কেউ কারকে বা অন্য কোনো টপিকের নাম বলেন নাই। তার মানে বেশিরভাগ যেহেতু সমাসের পক্ষে, সেহেতু আমার সমাস নিয়ে ক্লাস নেওয়াটা উচিত, তাই কি না? তাহলে আমরা সমাস নিয়ে শুরু করি। সমাস পড়তে লাগে 6 মাস না? এই ধরনের অনেক মিথ আছে আমাদের, মিথ। সো এই মিথ, সমাস পড়তে লাগে 6 মাস, আবার এটা যেমন সত্য না, আবার সমাস পড়তে লাগে 6 সেকেন্ড বা 6 মিনিট, এটাও সত্য না। অনেকে দেখবেন 2 মিনিটে সমাস শেষ করে দেয়, অনেকে দেখবেন 6 মিনিটে সমাস শেষ করে দেয়। সো এটাও সত্য না, আবার 6 মাস লাগে, এটাও সত্য না। তাহলে সত্য কোনটা আসলে? সত্য আসলে মোটামুটি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পড়লে মোটামুটি আসলে সমাসের ভালো একটা সাপোর্ট মানে দখল নিয়ে আসা যায় ইনশাল্লাহ। তো এখানে কথা না বাড়িয়ে আমরা শুরু করি সমাসের পড়তে লাগে 6 মাসের যে কথাগুলো। আমরা সমাস নিয়ে প্রথম যে কথাটা বলতে চাই, প্রথম বলতে হবে সমাস শব্দটি আলোচিত হয় কোন তত্ত্বে? ব্যাকরণের কোন তত্ত্বে সমাস আলোচিত হয়? ব্যাকরণের কোন তত্ত্বে সমাস আলোচিত হয়? ওকে, কারক নিয়ে আরো অন্য কোনো দিন কথা বলবো ইনশাল্লাহ। আজকে সমাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। সো যারা ক্লাস দেখছেন, এটা ফার্স্ট টাইমের জন্য, সেকেন্ড টাইমারদের জন্য, ইভেন এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন সবার জন্য আজকের ক্লাসটা অ্যাপ্লিকেবল। যদিও সেকেন্ড টাইমারদেরকে আমরা মুখ্য হিসাব করে আজকের ক্লাসটা নিচ্ছি, কিন্তু আজকের যে টপিক সিলেকশনটা হয়েছে ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, এইচএসসি পরীক্ষার্থী সবার জন্য এটা প্রযোজ্য। ইভেন যারা ভাইয়া আপু, বড় ভাইয়া আপুরা আছেন, যারা ফোকাসের সাবেক শিক্ষার্থী ছিলেন, পড়াশোনা শেষ করে দিয়ে এখন বিসিএস দিচ্ছেন, বিভিন্ন চাকরি পরীক্ষায় বসছেন, আপনাদের জন্য আশা করছি এই ক্লাসটা ফলপ্রসূ হবে। সো যারা যেখান থেকে দেখছেন, ভাই বন্ধু, ছোট ভাই, বড় ভাই, সবাইকে একটু ডেকে নিয়ে আসেন, যেটা আলাপ দিই, আড্ডা দিই ইনশাল্লাহ। একটু সময় নিয়ে ভালো করে বুঝিয়ে দেন যেন বুঝতে পারি একেবারে ইনশাআল্লাহ। মোহাম্মদ নাজমুল হুদা ভাই, ক্লাস শেষে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি এটা নিয়ে আমরা জানবো কেমন হয়েছে। ওকে, ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে শুরু করে পরে সমাস যেতে পারলে বললেন। আচ্ছা, না, এটা বলা যাবে না, ওখানে ভালো একটা সময় লাগবে, ওখানে যাব না। সমাস এইটা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? এটা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে, আমাকে বলেন তাহলে এটা আলোচিত কোথায়? আলোচিত হয় হচ্ছে শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচিত হয়। প্রশ্ন হচ্ছে, বুঝলাম এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়, কিন্তু এটা সাধিত হয়েছে কোন প্রক্রিয়ায়? সমাস শব্দটির সাধন প্রক্রিয়া কি আসলে? সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, না কি আসলে কোন প্রক্রিয়ায় বলুন তো? যদি সমাস শব্দটিকে আমরা ব্যবচ্ছেদ করি, তখন আমরা পাই আসলে সম যোগ
অস যোগ অ, সংযোগ অস যোগ অ, এটা হচ্ছে সমাসের ব্যবচ্ছেদ। তো এইটার মাধ্যমে এখানে যদি খেয়াল করেন একটু, আপনি খেয়াল করলে বুঝবেন এখানে প্রত্যয় আছে, আবার এই সম হচ্ছে উপসর্গ আছে, প্রত্যয় আছে, উপসর্গ আছে। মাহবুবুল ইসলাম ভাইয়া দেখছেন, ওয়ালাইকুম আসসালাম, যাত্রাবাড়ি থেকে দেখছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি মাহবুব ভাই। ওকে, মনে হচ্ছে এটা উপসর্গের মাধ্যমে সাধিত হয়েছে, মনে হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে সাধিত হয়েছে। আবার সমাস শব্দের অর্থ আমরা জানি সংক্ষেপণ, মিলন, অনেকগুলো বিষয় আমরা জানি। তো এইটা আসলে সমাস শব্দটির সাধন প্রক্রিয়া যদি বলা হয় তাহলে অবশ্যই বলতে হবে এটি হচ্ছে প্রত্যয় সাধিত, প্রত্যয় সাধিত। হ্যাঁ, যদি অপশনে প্রত্যয় সাধিত না পাওয়া যায় তবে অবশ্যই তাকে উপসর্গ বলা যেতে পারে, যদি অপশনে প্রত্যয় পাওয়া না যায়। সো এইরকম জায়গাতে ঝামেলা হচ্ছে, এটা ভাই প্রত্যয়ের মাধ্যমেও শুদ্ধ, উপসর্গের মাধ্যমেও শুদ্ধ, অপশনে দুইটাই আছে। হোয়াট শুড আই ডু, আই কিতাম না। যারা নোয়াখালীর লোকজন আছেন, এই মাহবুব ভাই নোয়াখালীর মানুষ, আমি ভাইকে চিনে ভালো করি। তো এইরকম যারা ওই অঞ্চলের মানুষজন আছেন তারা আসলে কি করবেন? সেক্ষেত্রে প্রায়োরিটি হচ্ছে সবার উপরে থাকবে হচ্ছে প্রত্যয়, ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে সমাস, এরপরে হচ্ছে উপসর্গ, এরপরে হচ্ছে শব্দদ্বিত্ব, এবং সবার শেষে হচ্ছে সন্ধি। তাহলে কোন শব্দটি কোন প্রক্রিয়ায় সাধিত হয়েছে এইটা যদি প্রশ্ন হয়, যে একটি শব্দ কোন প্রক্রিয়ায় সাধিত হয়েছে এইটা যদি প্রশ্ন হয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে যে আমি উত্তরটা কি করব। তাহলে সবার প্রথমে নিবে হচ্ছে আই কিতাম, যশোরের ল্যাঙ্গুয়েজ অন টপ। আচ্ছা, যশোরের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আপনারা যশোরের মানুষজন খুব ভালো, খুব শুদ্ধ ভাষায় কথা বলেন, কিন্তু কোনো ভাষায় অশুদ্ধ না। সো আপনারা কিভাবে শুদ্ধ হন এটা বলতে পারেন হচ্ছে প্রমিত ভাষায়। হ্যাঁ, প্রমিত মানে শুদ্ধ আর অপ্রমিত মানে অশুদ্ধ, বিষয়টা এরকম না। আসলে প্রত্যেকটা ভাষাই শুদ্ধ। ভাষার সংজ্ঞা কি? বক্তা বলার পরে শ্রোতা যদি বক্তার মনের ভাবটা ঠিক মতো বুঝতে পারে, এটি ভাষা। সো এখন যদি কেউ এই কি অবস্থা দিয়ে বলেন এই কেমন আছো, মানে কি অবস্থা বলার পর যদি আসলে শ্রোতা বোঝে কেমন আছে আর হচ্ছে বক্তার উদ্দেশ্য এটাই হয়, সেটা ভাষা, সমস্যা নেই। তো ভাষার অনেকগুলো কথা আছে, ভাষা নিয়ে অনেক বিষয় আছে। সো ভাষা নিয়ে খুব একটা হীনম্মন্যতা ভোগার সুযোগ নেই, বা খুব একটা হাইপ ওঠানোর সুযোগ নেই। অনেকে ভাবে যে আমার অঞ্চলের ভাষা সেরা, সেই অঞ্চলের ভাষা সুন্দর না, এই আর বলা ঠিক না। চাটগাঁয়ের ল্যাঙ্গুয়েজ কিছুই বোঝেন না, হ্যাঁ, না বোঝা স্বাভাবিক, কারণ আপনি চাটগাঁয়ের ভাষা না বুঝলে বুঝবেন না। আমি বুঝি, আলহামদুলিল্লাহ, চাটগাঁয়ের ভাষা অনেকটাই বুঝি। মোটামুটি ঢাকা শহরের অনেক, বাংলাদেশের অনেক অঞ্চলের ভাষা আমি বুঝি। এটা হয়তো বিভিন্ন অঞ্চলে যাওয়ার কারণে বুঝি। আচ্ছা, ওদিকে না যাই, আমরা পড়াশোনায় আসি। তো যদি একটা শব্দ প্রত্যেকটি মাধ্যমেই সাধিত হয়ে থাকে তাহলে উত্তর কি হবে? একবার সিকোয়েন্স উপরে প্রত্যয়, দেন সমাস, দেন উপসর্গ, দেন শব্দদ্বিত্ব, সমাসের সন্ধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়েছিল একটা এরকম, যে সন্ধি শব্দটি সাধিত হয়েছে কোন প্রক্রিয়ায়? অপশনে সন্ধি ছিল, অপশনে প্রত্যয় ছিল, অপশনে উপসর্গ ছিল, এবং তিনটাই শুদ্ধ। সংযোগ ধি সন্ধি, সংযোগ ধা যোগ ই, সমগ্র উপসর্গ, আবার প্রত্যয়। সো এই সন্ধি শব্দটা সাধন হয় তিন ভাবেই, সন্ধি, সমাস, প্রত্যয়, সন্ধি, উপসর্গ, প্রত্যয়, তিনটাই শুদ্ধ। কিন্তু তিনটাই অপশনে থাকলে উত্তর কি হবে? সবার উপরে যে আছে প্রত্যয়। তাহলে বুঝতে পারলাম যে সমাস শব্দটি সাধিত হয়েছে প্রত্যয়ের মাধ্যমে। শুধু এইটাই না, এখানে একটা বিষয় মাথায় রাখবো, বাংলা ব্যাকরণের যত আলোচ্য বিষয় আছে, বাংলা ব্যাকরণের যত আলোচ্য বিষয় আছে, বাংলা ব্যাকরণের সকল আলোচ্য বিষয় প্রত্যয় সাধিত প্লাস তৎসম শব্দ। তাহলে প্রত্যেকটা যত বিষয় আলোচ্য বিষয় আছে সবগুলো কি ভাইয়া? সবগুলো হচ্ছে প্রত্যয় সাধিত এবং তৎসম শব্দ, প্রত্যয় সাধিত এবং তৎসম শব্দ।
আমরা এটা একটু অন্য কালার দিয়ে দিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। এটা পরীক্ষায় প্রায়ই আসে যে একটা শব্দ দিয়ে বললে কেমন শব্দ, তৎসম না, অতৎসম না, তদ্ভব না, দেশি না বিদেশি, এই ধরনের শব্দগুলো পরীক্ষায় দেখতে পাই আমরা। তাহলে এখানে আমরা সমাস নিয়ে অনেকগুলো কথা বুঝেছি। সমাস শব্দটি সাধিত হয় শব্দ তত্ত্ব বা রূপতত্ত্বে, এটা প্রত্যসাধিত, এবং এটা হচ্ছে সহ আরো যা শব্দগুলো আছে সবগুলোই প্রত্যসাধিত এবং তৎসম্মত শব্দ, যেগুলো বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়। সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, কারক, বিভক্তি, যা যা আছে। এখন সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। আবার সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। প্রশ্ন হচ্ছে সন্ধি শব্দের অর্থ মিলন, তাহলে সমাস শব্দের অর্থ মিলন হয় কেমনে, তাই না? সন্ধি শব্দের অর্থ যদি মিলন হয়, তাহলে সমাস শব্দের অর্থ মিলন হয় কিভাবে? আসলে দুই দৃষ্টিভঙ্গি। এই সমাসে আসলে পদের মিলন। হ্যাঁ, সমাসে মিলনটা হয় কিসের? সমাসে মিলনটা হয় আসলে পদের। আর সন্ধিতে মিলন হয় ধ্বনির। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়, আর একাধিক পদের মিলনকে বলা হয় কি? সমাস। সমাসের সংজ্ঞা যদি বলা হয়, সমাসের সংজ্ঞায় বলা হবে একাধিক পদকে একাধিক পদকে এক পদীকরণ। তাহলে একাধিক পদ থাকবে, সেখানে একটা পদে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে সমাসের সংজ্ঞা। মোটা দাগে এটুকু হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। একটু বেসিক কথা বলতে আরো কিছু বিষয় আছে, আমরা এখন কথা বলে নিই। এটা ধরেন একটা শব্দ দেওয়া হচ্ছে, একবার বেসিক থেকে শুরু করছি আমরা। একটা শব্দ দেওয়া আছে মা ও বাবা সমান, তাহলে কি হয়? মা বাবা, তাই না? তো এই যে অংশটুকু আছে মা বাবা, এই অংশটুকু আছে, আমরা জানি এটার নাম কি ভাইয়া? এর নাম হচ্ছে সমস্ত পদ, তাই তো? সমস্ত পদ। এই সমস্ত পদের অপর নাম কি? সমাস বদ্ধ পদ। এর অপর নাম কি? সমাস নিষ্পন্ন পদ। তাহলে সমস্ত পদ যেই কথা, সমাস বদ্ধ পদ সেই কথা, সমাস নিষ্পন্ন পদ একই কথা। আর এই অংশে যেটা আছে, এই অংশটাকে আমরা বলি কি? এটাকে বলি হচ্ছে ব্যাস বাক্য, এটাকে বলি হচ্ছে বিগ্রহ বাক্য। আর এই বাক্যটি যেহেতু সমাসের, এই কারণে তাকে বলা হয় আবার সমাস বাক্য। তো এখান থেকে আরো একটা বিষয় আমাদের একটু মাথায় রাখতে হয়। এখানে আরো একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে, আচ্ছা এটাই নেই, এই যে পূর্ব অংশে আছে, এই সমস্ত পদের পূর্ব অংশে যে থাকে তাকে বলা হয় পূর্বপদ। তাহলে প্রথমে যে বা পূর্বে যে, তার নাম পূর্বপদ, আর পরে যে থাকে তার নাম হচ্ছে পরপদ। তাহলে পূর্বে আছে মানে প্রথমে আছে এই কারণে পূর্বপদ, আর পরে আছে এই কারণে পরপদ। এই পরপদের অপর নাম হচ্ছে উত্তরপদ। তো এই পরপদের অপর নাম যদি উত্তরপদ হয়, তাহলে এই পূর্ব পদের অপর নাম দক্ষিণ পদ না কেন? বলেন তো, এর নাম যদি পরপদের অপর নাম যদি উত্তর পদ হয়, তাহলে এটার নাম দক্ষিণ পদ না কেন বা প্রশ্ন পদ না কেন? কোনো লজিক আছে কি? আছে বন্ধু? বন্ধু আছে? আচ্ছা, এই উত্তর শব্দের অর্থ আসলে পরে,
আপনি দেখবেন আমরা যে বলি যে উত্তরাধিকারী বলি, স্বাধীনতা উত্তর সময়ে বলি না, তাহলে এই যে উত্তরাধিকারী বলা হয় সেটা মানে কি আসলে? উত্তরাধিকারী এটা মানে কি? মানে উত্তর মানে পরে, আর অধিকারী পরবর্তী অধিকারী। ধরুন আমরা দুনিয়া থেকে চলে গেলে আমাদের ছেলে মেয়েরা যে সম্পদের যে অধিকারী হবে, আমাদের পরে হবে না আগে হবে? পরে গেলে। ঠিক এইভাবে স্বাধীনতা উত্তর সময়ে আমরা মানে কি স্বাধীনতা পরবর্তী সময়ে, জুলাই উত্তর সময় মানে কি জুলাই পরবর্তী সময়ে, 24 উত্তর সময় মানে 24 পরবর্তী সময়ে। এরপরে দেখি আমরা মরণোত্তর পুরস্কার, না মরণোত্তর পুরস্কার। তাহলে মরণোত্তর মানে কি? মরণের পরে, মরণ যোগ উত্তর। সো এইভাবে উত্তর মানে পরে, সেই কারণে পরপদের অপর নাম হচ্ছে উত্তরপদ। যদি এইটা মোটামুটি আপনারা বুঝে থাকেন, যারা আজকে প্রথম সমাসে ক্লাস করছেন, যদি এইটুকু আপনারা বুঝে থাকেন তাহলে মোটামুটি সমাসের বেসিকটা বোঝা হয়ে গেছে। এখন আমাকে বলেন, আমি কিছু যদি একটু তথ্য দেখি বা দেখতে চাই, এটা একটু ছোট করে নেই, ছোট করে একটু সামনের দিকে রেখে দিই। হ্যাঁ, একটু মুছে নিই এই অংশটুকু। এই যে মা বাবা আছে, উত্তরপদ আছে, পরপদ আছে, এখানে পূর্বপদ আছে। সেই জায়গা থেকে আমাকে বলুন তো, মা বাবা বললে শুধু মাকে বোঝায় না বাবাকে বোঝায়, নাকি উভয়কে বোঝায়? মা বাবা বললে উভয়কে বুঝি না আমরা? বোথ, নাকি সিঙ্গেল? বোথ। তাহলে বোথ অফ দেম যদি বুঝায়, মানে উভয় পদের প্রাধান্য যদি পাওয়া যায়, এইভাবে যদি উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, উভয় পদ বলতে আমরা কি বুঝবো? পূর্বপদ এবং পরপদ। তাহলে উভয় পদের প্রাধান্য থাকলে আমরা বুঝি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে এটাকে আরো যদি সংক্ষেপে বুঝি আমরা, এখানে একটু আমরা বক্স করে নেই। সো এই বক্সের মধ্যে আমরা প্রথমে লিখলাম হচ্ছে পূর্বপদ এবং পরে লিখলাম হচ্ছে পরপদ। সো এখানে দেখতে পাচ্ছি দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পাওয়া যায়। তাহলে দুই পদের অর্থের প্রাধান্য পায় এমন যত শব্দ পাওয়া যাবে সেটা হবে দ্বন্দ্ব সমাস। তাহলে মা বাবা ছাড়া এমন ভাবে যদি আমি বলি যে ধরেন হচ্ছে দম্পতি, দম্পতি শব্দের মধ্যে দুইটা শব্দ আছে, প্রথমে হচ্ছে দম, এরপর হচ্ছে পতি। খুব ভালো করে মনে রাখতে হবে, সমাসবদ্ধ শব্দগুলো অবশ্যই একাধিক শব্দাংশ বা শব্দ একসাথে যুক্ত হবে, একমাত্র অলুক দ্বন্দ্ব সমাস ছাড়া। সরি, নিত্য সমাস, নিত্য সমাস আছে এবং একশেষ দ্বন্দ্ব আছে। নিত্য সমাস এবং একশেষ দ্বন্দ্ব ছাড়া মোটামুটি সকল সমাসের মধ্যে একাধিক পার্ট থাকবে, দুইটা অংশ থাকবে, যত সমাসবদ্ধ শব্দ পাওয়া যাবে। তাহলে দম্পতি, এই পতি শব্দের অর্থ হচ্ছে স্বামী, আমরা সবাই জানি। আর এই দম শব্দের অর্থ কি? স্বামীদের দম বা নিঃশ্বাস কি? স্বামীদের দম বা নিঃশ্বাস হচ্ছে তার স্ত্রী। তাহলে দম আসলে স্ত্রী শব্দ সমার্থক শব্দ। তাহলে দম্পতি শব্দ দিয়ে কি শুধু স্বামীকে বোঝায়, শুধু পতিকে বোঝায় না, দমকেও বোঝায়? উভয় পদের অর্থের প্রাধান্য আছে না? যদি উভয় পদের অর্থের প্রাধান্য পাওয়া যায় তাহলে সে অবশ্যই কোন সমাস? দ্বন্দ্ব সমাস। সো এইখানে আমরা বেশ বাক্যের মধ্যে দেখতে পাই যে এইখানে যে দম শব্দটা আছে এটা জায়া শব্দ দ্বারা রিপ্লেস করা হয় বেশ বাক্যে। জায়া ও পতি সমান দম্পতি। আবার এই জায়া দিয়ে, জায়া এখানে দম হইছে সমস্ত পদের মধ্যে, আবার সেই জায়া দিয়ে আমরা দেখব যে জায়া মানে যুবতী জায়া, যারা দেখবো আমরা যে যুবতী জায়া যার। তা আমরা একটু দেখে আসলাম যে জায়া শব্দের অর্থ হচ্ছে দম, তাই না? জায়া মানে দম।
মানে স্ত্রী। তো এখন আমাকে বলেন যুবতী জায়া যার, এটার বেশ বাক্য বুঝছি, বেশ বাক্যতে সমাসবদ্ধ পদ কি হয়? যুবজানি। আমার কিন্তু পরীক্ষায় সমস্ত পদ দেওয়া থাকে না, সমস্ত পদগুলো এমনিতে লিখছি আমরা, পরে এমনিতেই সমস্ত পদ দেখে যদি সমাস নির্ণয় করতে পারেন, বেশ বাক্য নির্ণয় করা কিন্তু আসলে খুব কঠিন হয়ে যায় না। তো যুবজানি শব্দ দিয়ে আমরা জানি শব্দের অর্থ কি বুঝি? এই জানি শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। তাহলে স্ত্রী এই শব্দটার অর্থ পাচ্ছি কোন কোন জায়গায়? জায়া দিয়ে স্ত্রী বুঝি, জানি দিয়ে স্ত্রী বুঝি, হ্যাঁ, এরপর আবার দম দিয়ে স্ত্রী বুঝি, তাই। এই যে যুবজানি দিয়ে কি যুবতী স্ত্রীকে বোঝায়? মানে যুবজানি দিয়ে কি আসলে যুবতী বুঝায় বা স্ত্রী বুঝায়? বলেন তো একটু আপনারা, যুবজানি দিয়ে কি বুঝায় আসলে? যুবতী নাকি স্ত্রী নাকি অন্য কিছু? এর ফাঁকে আমরা বলিনি উভয় পদের প্রাধান্য হলে দ্বন্দ্ব বুঝি। তাহলে আর কোন পদেরই যদি প্রাধান্য না পায়, কোন পদেরই প্রাধান্য নেই, তাহলে তার নাম হচ্ছে বহুব্রীহি, মানে অন্য একটা অর্থ দিবে। তাহলে বহুব্রীহি সমাসে কোন পদেরই অর্থের প্রাধান্য থাকে না, না পূর্বপদ না পরপদ, কোন পদের অর্থের প্রাধান্য থাকে না। কিন্তু দ্বন্দ্ব সমাসে উভয় পদেরই অর্থের প্রাধান্য থাকে। তাহলে আমার একটু বলেন তো, যুবজানি দিয়ে যুবতী আছে পূর্ব পদে, জানি আছে পরপদে, কোন অংশ কি বুঝায় আসলে, নাকি ভিন্ন অর্থ দিচ্ছে? ভিন্ন অর্থ দিচ্ছে। বরিশালে করা যাবে অনলাইন ক্লাস? অনলাইন হবে না অফলাইনে? আচ্ছা, কোন প্রসঙ্গে বলছেন বুঝি নেই। আচ্ছা ঠিক আছে, আমরা একজন উত্তর দিয়েছেন হচ্ছে যুবজানি হচ্ছে বহুব্রীহি সমাস, এম আর ফাহিম, আপনি শুদ্ধ উত্তর দিয়েছেন, আপনাকে অভিনন্দন। তো বলছিলাম যেটা, যুবজানি শব্দ দিয়ে না যুবতীকে বোঝাচ্ছে না জানিকে বোঝাচ্ছে এমন একজন ব্যক্তিকে যার স্ত্রী যুবতী, সে যুবক নাও হইতে পারে। মানে একজন ব্যক্তি যে বিয়ে করেছেন তার স্ত্রী যুবতী, সেই লোকটা, সেই পুরুষটা। এবং মজার বিষয়, যুবজানি কিন্তু মহিলাকে বুঝায় না, যুবজানি একজন পুরুষ মানুষকে বুঝায় যার স্ত্রী হচ্ছে যুবতী। এবং এটা মোস্তাক তিশা, আপনারা যারা চিনেন, এই শব্দটা বলা উচিত না, বুঝার জন্য আসলে বলা আসবে আপনাদেরকে। তো এই যে একজন বৃদ্ধ মানুষ আর একজন যুবতী, তাহলে ওই মোস্তাক হচ্ছে আসলে যুবজানি, যার স্ত্রী যুবতী। তাহলে এইটা দিয়ে এমন একজন ব্যক্তিকে বোঝায় যার স্ত্রী যুবতী, তার মানে যুবজানি শব্দটা কিন্তু একজন পুরুষকে বোঝায়, এটা যুবতীকে বোঝাচ্ছে না, স্ত্রীকে বোঝাচ্ছে না। তাহলে ভিন্ন অর্থ যখনই দিবে তখন তার নাম কি? বহুব্রীহি সমাস। বুঝতে পারলাম কি? ওকে, তাহলে উভয় পদের অর্থের প্রাধান্য হইলে দ্বন্দ্ব, কোন পদের অর্থের প্রাধান্য না থাকলে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এবার যদি বলা হয় যে পূর্ব পদের অর্থের প্রাধান্য পায় এমন কোন সমাস আছে কিনা, তাহলে পূর্ব পদের প্রাধান্য একটা সমাস আছে, সেটা হচ্ছে অব্যয়ীভাব। অব্যয়ীভাব তার মানে শুধু এখানে পূর্ব পদে যে থাকবে তারই প্রাধান্য থাকবে, পরপদে কোনো প্রাধান্য থাকবে না। কেমন? যেমন দেখেন, আমরা যদি বলি দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ বললে আসলে কি বুঝি? দুর্ভিক্ষ বললে কি ভিক্ষা বুঝি? দুর্ভিক্ষ বললে কি ভিক্ষা বুঝি নাকি ভিক্ষার অভাব বুঝি? ভিক্ষার অভাব, যেখানে সবাই ভিখারি, সবাই গরিব। 1974 দুর্ভিক্ষে বাংলাদেশে একজন প্রথিতযশা একজন সাহিত্যিক লিখেছেন, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো। তো এই যে একজন স্বাধীন দেশে আমি খাইতে পারছি না, আমি অনাহারে মারা যাচ্ছি, সে 74 দুর্ভিক্ষে প্রায় 2 লক্ষের অধিক মানুষ মারা গিয়েছে বলে এরকম একটা রেটরিক আছে। এটা সত্য মিথ্যার বিষয় আমরা জানি না, অনেক বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যে আরো বেশি বলেছে, অনেকে না খেয়ে মারা গিয়েছে প্রায় 2 লক্ষাধিক মানুষ, অনাহারে মারা গিয়েছে। দুর্ভিক্ষের কথা বলছিলাম, দুর্ভিক্ষ হচ্ছে যেখানে ভিক্ষার অভাব থাকে, ভিক্ষা কে দিবে? সবাই ভিখারি। তাহলে এখানে আসলে ভিক্ষাটা উদ্দেশ্য নাকি ভিক্ষার অভাব উদ্দেশ্য? ভিক্ষার অভাব উদ্দেশ্য। আমরা জানি এর বেশ বাক্য হচ্ছে ভিক্ষার অভাব। তাহলে এই ভিক্ষার অভাব, এই অভাব অর্থটা দিচ্ছে কি আসলে? এই অভাব অর্থটা কিন্তু দিচ্ছে
এই যে শব্দের মধ্যে দূর আছে, এই দূর এই কথাটা কিন্তু অভাব অর্থ দিচ্ছে। মজার বিষয় হচ্ছে দেখেন তো, এই দুর্ভিক্ষের যে দূর আছে এইটা একটা উপসর্গ না? উপসর্গ কিনা? হ্যাঁ। সো অব্যয়ীভাব সমাসের মধ্যে দেখবেন এই পূর্বপদটা হয়তো অব্যয় পদ হবে অথবা উপসর্গ হবে। এই উপসর্গ অব্যয়ীভাব সমাসের প্রথম যে অংশটা থাকবে এটা হয়তো অব্যয় পদ হবে অথবা কি হবে? উপসর্গ হবে। তাহলে শব্দের প্রথমে যখন আমি কোনো অব্যয় পদ দেখবো বা উপসর্গ দেখবো, তাহলে আমি তাকে অব্যয়ীভাব সমাস হিসেবে চিন্তা করতে পারি যদি তার অর্থ মেইন হয়। মোটামুটি আশা করছি বুঝে গিয়েছি। এবার আর একটা কথা, সমাসের এই যে সমাস পড়তে লাগে 6 মিনিট বলেন ওনাকে, সো এই 6 মিনিটের আলোচনা কিন্তু শেষ। এখানে ভুংভাং এইগুলো কথা না বললে এখানে 6 মিনিট লাগে না। কিন্তু এই 3টা কথা, 4 নম্বর কথা, এই 4টা কথা যদি ঠিক মতো বুঝেন সমাসে আসলে কাজ করানো লাগে না আসলে। মানে এই 4টা কথা বুঝলেই সমাস শেষ। তাহলে আমরা বুঝতেছি 2 পদের অর্থের প্রাধান্য কোন পদের নাই, পূর্ব আছে। তাহলে এবার লাগবে কি? পরপদের অর্থের প্রাধান্য। তাহলে পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? আমরা জানি সাধারণত সমাস কত প্রকার? 6 প্রকার। লিখছি কয়টা এখানে? দ্বন্দ্ব, বহুব্রীহি, অব্যয়ীভাব, 3টা লিখছি না? বাকি আছে কত? বাকি আছে 3টি। তাহলে বাকি 3টি হচ্ছে আমার পরপদের অর্থের প্রাধান্য পায়। তো বাকি 3টি দেখতে পাচ্ছি আমরা পরপদের অর্থের প্রাধান্য পাবে। এখন বাকি 3টি কি কি? এটা হচ্ছে এইখানে প্রশ্ন। বাকি 3টির মধ্যে প্রথমে পাবো আমি তৎপুরুষ, এরপরে পাবো আমি কর্মধারয়, ঠিক এরপরে পাবো হচ্ছে দ্বিগু সমাস। তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, এই 3টা যদি মানে 3টা পদে হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য পাওয়া যাবে। জি, সমাস কিন্তু ক্লাস শেষ হিসাব করলে। মানে আপনি যদি এই 4টা বাক্য ঠিক মতো বুঝেন, তাহলে সমাসের ক্লাস আর না করলেও চলবে। দেখেন আমার কিন্তু 1 পেজ এবং এই 4টা কথা বললে সমাসের ক্লাস শেষ হিসাবে। আবার বলছি, আবার রিপিট দিই এটা। উভয় পদের অর্থের প্রাধান্য দ্বন্দ্ব সমাসে দেখতে পাচ্ছি আমরা। মা বাবা দেখতে পাচ্ছি, দম্পতি, এইভাবে যত শব্দ আছে, হাট বাজার, অহিনকুল, এইভাবে দেখবো সবগুলোতে উভয় পদের অর্থের প্রাধান্য পাওয়া যাবে। কোন পদেরই অর্থের প্রাধান্য না পেলে সেটা নাম বহুব্রীহি সমাস। দেখতে পাচ্ছি যুবজানি, দশানন, এভাবে অনেকগুলো শব্দ আছে যার কোন পদের অর্থের প্রাধান্য নেই, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। আবার দেখতে পাচ্ছি পূর্ব পদের প্রাধান্য পাওয়া যায় অব্যয়ীভাব সমাসে, এবং মজার বিষয় হচ্ছে এখানে অব্যয় পদ বা উপসর্গ পাওয়া যায় প্রথমে, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এছাড়া বাকি 3টা সমাসে হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু। এবং এই দ্বিগু সমাস যদি আবার আমি চিনতে যাই, এখানে আরো সহজে চেনা যায়। কিভাবে? দ্বিগু দেখেন তো, দ্বিগুর প্রথমে কি আছে ভাই? দ্বি না? দ্বিগুর প্রথমে দ্বি মানে 2। তাই 2 কি সংখ্যা কিনা? সংখ্যাটা আছে কোথায়? শুরুতে। তার মানে পরপদের অর্থের প্রাধান্য পাওয়ার পরে প্রথমে যদি সংখ্যা পাওয়া যায়, দ্বিগু সমাস। তাহলে কি পাওয়া যাবে? প্রথমে বা পূর্ব পদে। প্রথম বলতে আমরা কি বুঝি? পূর্ব পদ বুঝি না? প্রথমে বা পূর্ব পদে যদি সংখ্যা পাওয়া যায়। কেমন? যেমন দেখেন, আমরা যদি খেয়াল করি যে চৌরাস্তা, এভাবে যদি বলি হচ্ছে ত্রিকাল, ষড়ঋতু, এই যে শব্দগুলো দেখেন তো, আমার চৌরাস্তা দিয়ে রাস্তা বুঝি না? পরপদের অর্থের প্রাধান্য। রাস্তা বুঝি, কিন্তু পরপদের অর্থের প্রাধান্য। কাল বুঝি, ঋতু বুঝি, এবং প্রথমে চৌ মানে 4, ত্রি মানে 3, স্বর মানে 6, সংখ্যা আছে না? তাহলে পরপদের অর্থের প্রাধান্য পাওয়ার পরে প্রথমে সংখ্যা আছে, তার নাম দ্বিগু সমাস। এরপরে যদি বিভক্তি লোপ পায়, এটা হচ্ছে বিভক্তি লোপ পেলে সাধারণত এখানে এই তৎপুরুষের প্রকার আছে মোটামুটি 9টা। হ্যাঁ, এর মধ্যে 6টি সমাসের মধ্যে দেখি আমরা বিভক্তি লোপ পাবে। তা সাধারণত বিভক্তি লোপ পেলে তৎপুরুষ সমাস হয়। যেমন দেখেন, উদাহরণ যদি খেয়াল করি, গাছ পাকা, এরপর যদি বলে হচ্ছে জেল ফেরত,
যদি বলি হচ্ছে শ্বশুর বাড়ি, এই শব্দগুলো দেখেন, গাছে পাকা, জেল হতে ফেরত, শ্বশুরের বাড়ি, এই যে বিভক্তি লোপ পাচ্ছে, এই কারণে তার নাম বিভক্তি লোপ পাচ্ছে, তার নাম কি? তৎপুরুষ সমাস। তাহলে এখানে গাছ পাকা দিয়ে পাকা বুঝি না, কেনা বুঝি না, কি বুঝি, নাকি নষ্ট বুঝি, কিছু বুঝি? পাকা বুঝি। জেল ফেরত দেখে ফেরত বুঝি, শ্বশুর বাড়ি দিয়ে বাড়ি বুঝি, সবগুলো কিন্তু পরপদের অর্থের প্রাধান্য আছে। তো এই পরপদের অর্থের প্রাধান্য পাওয়ার পরে যখন বিভক্তি লোপ হচ্ছে, বিভক্তি লোপ না পেয়ে যদি প্রথমে সংখ্যা হইতো, তার নাম দ্বিগু হইতো। যেহেতু সংখ্যা নাই, তার মানে দ্বিগু না, বিভক্তি লোপ পাচ্ছে বিধায় তৎপুরুষ। তাহলে পরবর্তী অর্থের প্রাধান্য পাওয়ার পরে যদি প্রথমে সংখ্যা পাওয়া যায়, তার নাম দ্বিগু সমাস। সংখ্যা পাওয়া না গেলে যদি বিভক্তি লোপ পায়, তৎপুরুষ। এই দুইটার কোনোটা না হলে তার নাম হচ্ছে কর্মধারয় সমাস। কিভাবে দেখেন একটু, যেমন ধরেন যদি বলে হচ্ছে মহানবী, যদি বলি হচ্ছে আপনার কুসুম কোমল, যদি বলি হচ্ছে আচ্ছা এখানে আচ্ছা উপমা নিয়ে আসি। ধরেন বললাম চন্দ্রমুখ, চন্দ্রমুখ, তুষার শুভ্র। দেখেন তো একটু, এখানে মহানবী বলে নবী বুঝি কিনা? নবী বুঝি। কোমল বুঝি, মুখ বুঝি, শুভ্র বা সাদা বুঝি। কিন্তু দেখেন তো, এই মহা কি সংখ্যা? যদি সংখ্যা হইতো কি হইতো? দ্বিগু হইতো। সংখ্যা না, তার মানে দ্বিগু না। এখানে বিভক্তি লোপ পাচ্ছে, মহার নবী, মহার মাধ্যমে নবী, মহা হতে নবী, মহা দিয়ে নবী, এমন কিছু বোঝায় না। বিভক্তি লোপ পাইলে তৎপুরুষ হইতো, বিভক্তি লোপ পায় না, তার মানে তৎপুরুষ না, তখন সে তার নাম কি? কর্মধারয়। আবার দেখেন, কুসুম কোমল দিয়ে কুসুম সংখ্যা না, চন্দ্র সংখ্যা না, তুষার সংখ্যা না, সংখ্যা হলে দ্বিগু হইতো। আবার বিভক্তি লোপ পাচ্ছে না, বিভক্তি লোপ পালে তৎপুরুষ হইতো, তাহলে কি হবে? কর্মধারয়। এবার আমাকে বলেন, এই যে পেজটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে যে চারটা কথা আছে, উভয় পদের প্রাধান্য পাইলে দ্বন্দ্ব, কোন পদের না হইলে বহুব্রীহি, পূর্ব পদের প্রাধান্য পাইলে অব্যয়ভাব, পরপদের প্রাধান্য পাইলে বাকি তিনটা হয়। এবং সেখানে কি কি আমরা বুঝতে পারছি কিনা? মোটামুটি এই চারটা বাক্য যদি ঠিক মতো আপনি বুঝেন, তাহলে সমাসটা কিন্তু একেবারে ঝাঁকানাকা হয়ে যাবে। সো এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? বুঝতে পারলে আমরা আরো ভিতরে যাব। এটা কিন্তু বেসিক কথাবার্তা, যে 5-6 মিনিটের যে সমাজ শেখার যে পদ্ধতি, এই 5-6 মিনিটের সমাজ শেখার পদ্ধতি বললে এইটুকু। এখানে আমি সময় নিয়েছি একটু আস্তে আস্তে বোঝানোর জন্য, ভিতরে গভীরের আস্তে আস্তে যাব। আপনারা কি এইটুকু অংশ বুঝতে পেরেছেন? একটু জানান তো আমাকে, এই পর্যন্ত যা পড়িয়েছি আপনারা বুঝতে পেরেছেন কিনা? অথবা কারো বুঝতে সমস্যা হলে কোনো অংশে আমাকে জানাবেন যে এই অংশটা বুঝতে পারেন না, এটা কেন হয়েছে, বা এটার যুক্তি কি বা কিছু, মানে হোয়াট এভার আপনি কোনো জায়গাতে ভিন্ন মত পোষণ করতে পারেন, যেখানে মনে হইতে পারে যে আপনার এখানে কেন হয়েছে এটা, আমি মনে না এটা আন্দোলন করে তুলবো, বলতে পারেন। সো আমার কাছে কোনো যৌক্তিক মত থাকলে, কোনো যুক্তি থাকলে, কোনো প্রামাণ্য কোনো জিনিস থাকলে আপনাকে জানাইতে পারবো, না জানলে বলবো আই এম সারাউন্ডেড, মানে আমি সারেন্ডার করবো আর কি, সমস্যা নেই। সো আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন আমাকে। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। জি স্যার বলছেন সাইদ আহমেদ। আর রিফাতুল ইসলাম জি স্যার বলছেন ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তাহলে সমস্যা হইলে আমার জানাবেন, সমস্যা হইলে যে এখানে বুঝতে পারে নাই একটু আবার বুঝান বা কিছু একটা, এটা কেন হয়েছে, মানে হোয়াট এভার, যেখানেই আপনি প্রবলেম ফেস করবেন। আমাদের ক্লাসগুলোতে আমরা চেষ্টা করি সবসময়, যারা সেকেন্ড টাইমাররা আছেন নিশ্চয়ই আপনারা ক্লাসগুলো আগে করেছেন, সো বিশেষ করে আমার ক্লাসে এবং ফোকাসের সব টিচাররাই আশা করছি এর বাইরে ব্যত্যয় ঘটান না। আমাদের ক্লাসগুলোতে সবসময় বলি যে আপনি যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আমাকে বলতে হবে, স্যার বা ভাইয়া, আঙ্কেল, মামা, চাচা, যা মন চা বলবেন, সমস্যা নেই, বললে হয়েছে, সম্বোধন করতে পারলে হয়েছে। সো আপনি জানাইবেন যে এটা বুঝেন নাই,
আমরা কিন্তু এখানে আসছি আপনাদের বোঝানোর জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না, আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাকে বোঝানো। কারণ আমাদের স্লোগানই হচ্ছে ইউর মেরিট আওয়ার স্কলিং ইউর এডমিশন। আপনার মেধা আপনারই ভর্তি। কিন্তু আমরা কি করি? স্কলিং করি, মেন্টরিং করি, নার্সিং করি আমরা। সো অ্যাজ এ মেন্টর আমাদের কাজ হচ্ছে আপনাকে আপনার প্রবলেমগুলো ধরে ধরে ঠিক করে দেওয়া, যে আপনার এখানে প্রবলেম ফেস করছেন, এটা এইভাবে আগাইলে আপনার জন্য ভালো হয়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো বলছেন। যারা পরে ক্লাসে জয়েন করেছেন, আপনারা এই ক্লাসটা পরে রেকর্ড পাবেন, সেখান থেকে পরে দেখে নিতে পারেন, সমস্যা নেই ইনশাল্লাহ। ক্লাসটা ফেসবুকে এবং ইউটিউবে 2 জায়গাতেই থেকে যাবে। সো বেসিকটা মোটামুটি বোঝা হয়ে গেলে এবার আমরা একটু গভীরে যাই। গভীরে যাওয়ার ক্ষেত্রে একবারে শুরুতেই যদি বলি, আমরা 2টা সমাসের মধ্যে সবসময় গুলায় ফেলি এতক্ষণ যা বুঝেছি। সেই বোঝার মধ্য থেকে একটু আমাকে বলেন তো ভাইয়া, দেখতে একই রকম মনে হয় চৌরাস্তা, এবং দেখতে একই রকম মনে হয় চৌচালা, তাই না? চৌ আছে, আকার 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 আকার, কিন্তু ভিন্ন সমাস কেন? আবার দেখেন, দেখতে একই রকম মনে হয় তে মাথা এবং তে পায়া, কেন ভিন্ন সমাস? সো এইখানে যদি বেসিক কথা বলেন, বুঝতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। যে রাস্তা দিয়ে রাস্তা বুঝায়, তে মাথা দিয়ে রাস্তার মাথা বুঝায়, কিন্তু চৌচালা দিয়ে চাল বুঝায় না, ঘর বুঝায়। তে পায়া দিয়ে পায়া বুঝায় না, একটা স্ট্রাকচার বুঝায়, যেই স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে 3টা পায়ের উপরে। সো এইখানে হচ্ছে মূল ফ্যাক্টরটা আসলে। কিন্তু যারা আমার মতো একটু কম বুঝেন, যারা মেধাবী আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যারা একটু কম বোঝেন আমার মতো, তাদের জন্য একটু কৌশলী হইতে হয় আর কি আসলে। সেটা হচ্ছে আমরা দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে একটা বাইনারি ঠিক করে নিব, যে এইটা হইলে এরকম হবে, এইটা হইলে এরকম হবে, 0 1 না, এরকম। দ্বিগু সমাসের ক্ষেত্রে শর্টকাট যেটা বলি আমরা, দ্বিগু সমাসের ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে সংখ্যা যত, জিনিস তত। আর এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এই সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে কথা হচ্ছে সংখ্যা যতই হোক, সংখ্যা যতই হোক, মাগার জিনিস কয়টা? জিনিস একটি। সো এই কনসেপ্টটা মোটামুটি ডেভেলপ করতে পারলে আপনার দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে আর কখনোই কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো আপনি এই কনসেপ্টটা ডেভেলপ করতে পারছেন কিনা একটু খেয়াল করেন, তাইলে হবে। ওদেরকে ডাক না দিই। দেখেন, অনেকগুলো উদাহরণ আছে, এই 2টা সমস্যা অনেকগুলো উদাহরণ আছে, আমরা কিছু অল্প কিছু লিখি। পঞ্চনদ, নদী কয়টা? 5টা। ষড়ঋতু, ঋতু কয়টা? 6টা। ত্রিকাল, কাল কয়টা? 3টা। চৌমোহনী বা চৌমোহনা, এখানে আমার মোহনী বা মোহনা কয়টা? 4টা। কিন্তু দেখেন তো, চৌচালা দিয়ে 4টা চাল বুঝি না একটা ঘর বুঝি? একটি ঘর বুঝি। তাহলে সংখ্যা যতই হোক, জিনিস কয়টা? একটা। ঠিক তে পায়া দিয়ে পায়া যতটাই হোক, জিনিস বুঝে কি? একটি আকৃতি। এটা দিয়ে আমরা যেই ট্রাইপডের মধ্যে বসিয়ে ক্যামেরাটা বসিয়েছে, ট্রাইপডের মধ্যে 3টা পায়া আছে এটা, সে ট্রাইপডকে তেপায়া বলা যাবে। আবার যে পিড়িতে রুটি বানায় না, সেই পিড়িতে তেপায়া বলা যাবে। মানে যেই স্ট্রাকচারটার, যেই আকৃতিটার 3টা পায়া আছে, তাকেই আমরা তেপায়া বলতে পারি। যে তেপায়া বলতে এমন একটা স্ট্রাকচার বা আকৃতি বোঝায় যার 3টা পায়া আছে। তো এইভাবে দেখেন তো, আমরা যদি বলি যে সেতার, আমরা যদি বলি হচ্ছে আপনার দশানন, আমরা যদি বলি হচ্ছে 10 হরা,
আমরা যদি বলি 10 ভুজা, এভাবে 10 গজি, অনেক শব্দ আছে এভাবে দেখবেন আপনারা। সো এখানে খেয়াল করেন তো একটু, সে শব্দের অর্থ কি? 3 না? তাহলে এই সে শব্দের অর্থ 3, সংখ্যা আছে 10 সংখ্যা বুঝতেছি আমরা। এখানে আবার এই হর শব্দের অর্থ কি? আচ্ছা, আনন শব্দের অর্থ কি? এই আনন শব্দের অর্থ হচ্ছে মাথা অথবা মুখ। হর এবং ভুজ শব্দের অর্থ কি? এই হর এবং ভুজ শব্দের অর্থ হচ্ছে বাহু, মানে হাত বা বাহু যেটা বুঝি আমরা। এখন বলেন তো, সে তার দিয়ে কি 3টা তার বুঝায়? সে তার দিয়ে কি 3টা তার বুঝায়? বুঝায় না। কিন্তু কি বুঝায় তাহলে? সে তার দিয়ে বুঝায় একটি বাদ্যযন্ত্র। তাহলে সংখ্যা যতই হোক, মাগার জিনিস কয়টা ভাইয়া? জিনিস কয়টা বলেন তো? একটা। আবার দশানন দিয়ে 10টা মাথা বা মুখ কি বুঝায়, নাকি কাকে বুঝায়? একজন ব্যক্তি রাবণ কি বুঝায়? ঠিক 10 হরা 10 ভুজা দিয়ে কাকে বুঝায়? একজন ব্যক্তি দেবী দুর্গা। সো আমার এইটুকু অংশ আমরা কি ঠিক মতো বুঝতে পেরেছি ভাইয়া? বলুন তো একটু, যারা ক্লাসগুলো করছেন। এই দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, 2টা অংশ বুঝতে পেরেছি কি সবাই? দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীহি 2টার মধ্যে কি পার্থক্য আছে মোটামুটি বুঝতে পেরেছি কি বলুন তো? দ্বিগু সংখ্যাবাচক বহুব্রীহি 2টার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছে কিনা? এখন থেকে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে? হ্যাঁ, দশানন সংখ্যাবাচক বহুব্রীহি, আলহামদুলিল্লাহ, এটা বুঝতে পেরেছেন। কোনো অংশে, এখানেও কোনো অংশে বুঝতে সমস্যা হলে আমাকে বলেন, আমি কিন্তু প্রশ্ন করব। এইটুকু বুঝলে আমি প্রশ্ন করব, দেখি আপনারা প্রশ্ন উত্তর দিতে প্রস্তুত কিনা, প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত কিনা দেখবো। আগে বলুন এইটুকু বুঝতে পেরেছেন কিনা। বুঝতে না পারলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন যে এই জায়গাতে বুঝতে পারেন নাই, কি হয়েছে, কি বুঝেছেন। ধুর ভাই, আপনি কি পড়ান বুঝি না, আমি বুঝতে পারেন না, ঠিক মতো পড়ে আসতে পারেন না, এত বছর ধরে কি পড়ান, বলবেন, সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জি স্যার বুঝতে পেরেছি, জি স্যার, জি জি আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়ের, জাজাকুমুল্লাহ। আপনার অনেক না, বহু বচন বলতে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পারলে এবার আমাকে বলুন তো একটু, এই যে শব্দটা আছে, আচ্ছা এটা না দিই, অন্য শব্দ দিয়ে একটা আমাকে বলেন। চতুর্ভুজ বানানটা কি হবে সেটা কনফিউশনে রাখলাম না, একটা মনে করেন। হ্যাঁ, কি হবে তাও লিখতে পারেন, এখানে শুদ্ধ বানান কোনটা লিখতে পারেন। আগে বলেন এই চতুর্ভুজ, আচ্ছা ষড়ঋতু বুঝুন নাই, ওকে। ষড়ঋতু, ঋতু মানে কি ভাইয়া? বুঝি তো না, ঋতু কিন্তু মানুষের নাম আছে, সেই মানুষের নাম না আসলে। এই ঋতু মানে একটা ঋতু বুঝি আমরা, 6টা ঋতু না? তাহলে এখানে ষড়ঋতু ঋতু বুঝি, কিন্তু সংখ্যা কটা? সংখ্যা কত বলুন তো? 6 না? তো ষড়ঋতু দিয়ে কি 6টা ঋতু না বুঝি একটা ঋতু বুঝি, না 6টা ঋতু বুঝি? 6টা ঋতুকে বুঝি। তাহলে সংখ্যা যত, জিনিস তত। ফয়সাল আহমেদ ভাইয়া, সংখ্যা যত জিনিস তত কিনা? ষড়ঋতু দিয়ে কি আমরা একটা ঋতুকে বুঝি? না তো, এই কারণে তার নাম দ্বিগু সমাস। আচ্ছা, চতুর্ভুজকে বলছেন অনেকে দ্বিগু সমাস, অনেকে বলছেন সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। ওকে, বাকিরা দেখি কি উত্তর দিচ্ছেন, একটু মিলাই নেই। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে ভুজ বানানটা এখানে লিখছি না, ভুজা লিখছি না, কি কার? রস্যকার। দীর্ঘ দিয়ে ভুজ বানানো হয় না আসলে, হ্যাঁ, রস্যকার দিয়ে হয়। আমাকে একটু চতুর্ভুজের সংজ্ঞাটা বলেন তো। চতুর্ভুজ কাকে বলে? পিচ্ছেকালে পড়ছেন কিন্তু। ত্রিভুজ কাকে বলে? 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আর বলছেন 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। পড়েছেন না? পড়েছেন তো? তাহলে চতুর্ভুজ যদি বলি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ
বা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে না 4টি বাহুকে চতুর্ভুজ বলে? বলেন তো একটু। আমরা কি চতুর্ভুজ যখন বলি তখন কি বাহুগুলোকে মিন করি নাকি ক্ষেত্রকে? ভিতরের অংশ না? এখানে কি ভুজ উদ্দেশ্য? ভুজ কখনোই উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? এই বাহু উদ্দেশ্য নয়, ভিতরের ক্ষেত্রটা উদ্দেশ্য। ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, যত ভুজ বা ভুজা আছে নিঃসন্দেহে বহুব্রীহি সমাস। মনে রাখবেন, যদি শব্দের শেষে যত ভুজ বা ভুজা পাওয়া যাবে কি দিব? বহুব্রীহি সমাস দিব। হ্যাঁ, ব্যতিক্রম দুই একটা আছে, এগুলো পরীক্ষায় আসে না, মাথায় রাখা লাগবে না, এগুলো পরীক্ষায় আসলে মাথায় নিয়ে দিতাম আপনাদেরকে। সো যখন শব্দের শেষে ভুজ বা ভুজা দেখবো কি মারো ভাইয়া? সংখ্যাবাচক বহুব্রীহি দেখব। কেন বলছেন তো? এখানে যারা দ্বিগু সমাস বলছিলেন, দ্বিগু সমাস বলছিলেন কেন? কারণ 19 পুরাতন ব্যাকরণে এটাকে দ্বিগু সমাস বলা হয়েছে, যেটা ফুললি মিস্টেকেন। হ্যাঁ, এমন কিছু ভুল আছে, 19 পুরাতন ব্যাকরণে কিছু ভুল আছে। হ্যাঁ, সেই ভুলগুলো মোটামুটি যারা পড়াশোনা করে টুকটাক তারা মোটামুটি বুঝে যায়। এগুলো আপাতত বোঝা দরকার নেই, আপনাদেরকে চাইলে পরে বুঝতে পারবেন। আপাতত মনে রাখেন, এটা নতুন ব্যাকরণ যেটা 19 নতুন ব্যাকরণ যেটা, সেখানে আবার এটাকে বহুব্রী বলা হচ্ছে। ওই নতুন ব্যাকরণটা আসলে আমাদের প্রমাণ না। প্রামাণ্য দলিল হচ্ছে বাংলা একাডেমি। সো বাংলা একাডেমির যে প্রমিত বাংলা ব্যাকরণ আছে, ব্যবহারিক বাংলা ব্যাকরণ আছে, সেইখানে আমরা দেখব এগুলো কি বলা হচ্ছে, বা যুক্তিতে কি বলে, সংজ্ঞা কি বলে সেইখানে। সো যাই হোক, এখানে ভুজ বা ভুজা পাইলে নিঃসন্দেহে কি বুঝবো? হ্যাঁ, কি বুঝবো? সংখ্যাবাচক বহুব্রী। সো ত্রিভুজ বলি, চতুর্ভুজ বলি, পঞ্চভুজ বলি, ষড়ভুজ বলি, এরকম ভুজ দিয়ে সংখ্যাবাচক বহুব্রী হয়। আমি যেগুলো বলছি এর বাহিরে লিখেন তো আপনারা, একটা করে শব্দ লিখেন তো, যে ভুজ শব্দের শেষে আছে এবং সংখ্যাবাচক বহুব্রী হয়। সংখ্যাবাচক বলছে কিন্তু, তার মানে প্রথমে কি লাগবে? সংখ্যা লাগবে একটা, হয়তো চতুর লাগবে অথবা পঞ্চ লাগবে, এরকম। ভুজ দিয়ে একটা সংখ্যাবাচক বহুব্রী সমাসের শব্দ লেখেন দেখি। এর ফাঁকে আমরা এর বাহিরে নতুন একটা সমাস শিখে আসি, চলেন। বহুব্রীহি সমাসের মধ্যে, তৎপুরুষ সমাসের মধ্যে একটা জায়গা আছে, উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ। এই উপপদ তৎপুরুষটা আমাদের অনেককেই খুব ঝামেলায় ফেলে। ঠিক মতো বুঝি না, পড়লেও মনে থাকে না, কি পড়ি ঠিক মনে নাই, শিখছে এক সময়, এক কথা প্রকাশ হলেই উপপদ তৎপুরুষ কিন্তু আমার মিলে না, কি রে ভাই? সো একটা বিড়ম্বনার শিকার হইতে হয়। সো এইখানে যেটা আমরা খুব সহজে মনে রাখবো, এখানে দুইটা ক্লু আছে। প্রথমে ক্লুটা হচ্ছে, আমি একটু সহজ করে লিখে নিই। প্রথমটা সহজ না, আসলে লিখি এমনিতেই, কিন্তু আরো সহজ একটা কথা আছে, পরে লিখবো। প্রথমে একটা কথা লিখি। শব্দের প্রথমে হয়তো শব্দ পাবো, এটা নর্মালি বিশেষ্য পদই হয়। তাহলে শব্দের প্রথমে একটা শব্দ বা বিশেষ্য পদ পাইলাম। এরপরে ক্রিয়া, এরপরে যে বা যা বা যিনি। ওকে, সমস্ত পদকে যদি এইভাবে যদি ভাঙ্গা যায়, তখন তাকে আমরা কি বলি? সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন দেখেন, যদি বলা হয় পকেট মার, পকেট মার শব্দ বললে আমরা কি বুঝি? পকেট মারে যে। আচ্ছা, এই যে সমস্ত পদটা পাইছি, ভাঙ্গার পরে প্রথমে কি পাইছি? পকেট না, একটা শব্দ বা বিশেষ্য পদ। এরপর ক্রিয়া পাইছি, এরপর যে বা যা বা যিনি বা এই ধরনের শব্দ পাচ্ছে কিনা? তার মানে এটা হচ্ছে সংখ্যাবাচক উপপদ তৎপুরুষ সমাস। এটা আসলে যা বুঝছেন, এর চেয়ে সবচেয়ে মজার জিনিস হচ্ছে, প্রথমে একটা শব্দ পাওয়া যাবে,
এরপরে এক বা একাধিক শব্দ বর্ণ পাওয়া যাবে। প্রথমে একটা শব্দ, এরপরে এক বা একাধিক বর্ণ পাওয়া যাবে যাকে দিয়ে একটা ক্রিয়া বানানো যায়। এটা হচ্ছে মূল কথা। প্রথমে একটা শব্দ পাওয়া যাবে, এরপরে এমন কিছু বর্ণ পাওয়া যাবে, একটা বা দুইটা বর্ণ পাওয়া যাবে, বেশি হইতে পারে। সেই বর্ণ দিয়ে অবশ্যই কি বানাইতে হইতে হবে ক্রিয়াপদ। তাহলে এবার আমাকে বলেন তো, পঙ্কজ এটা কি উপপদ তৎপুরুষ হইতে পারে? পঙ্কজ, পঙ্ক শব্দের অর্থ কি কাদা না? জ দিয়ে কি হয়? পঙ্কে জন্মে যা, তাই কিনা? তাহলে জন্মে ক্রিয়াপদ হয়। ওকে, আবার দেখেন, যদি বলি জলজ, যদি বলি খেচর, যদি বলি জলচর, যদি বলি মধুপ, দেখেন তো প্রত্যেকটা শব্দের মধ্যে শেষে এমন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি পাওয়া যায় কিনা যাকে দিয়ে আমি ক্রিয়াপদ বানাইতে পারি। এই যে জলে জন্মে যে, আবার এই চর দিয়ে জলে, আকাশে, খ তো আকাশ, আকাশে চড়ে যে, জলে চড়ে যে। তাহলে এবার বলুন তো এই প দিয়ে কি হয়? এই প দিয়ে কি হয়? এখানে মার দিয়ে মারে যে, জন্মে যে, চড়ে যে, পাইছেন, এই প দিয়ে কি হয়? দেখি আপনারা লিখেন, আমি পরে লিখে দিচ্ছি। এটা এই ধরনের কিছু শব্দ আরো লিখি পাশে। যেমন ধরেন ছেলে ধরা, ওকে, প দিয়ে কি হয় লিখবেন, প দিয়ে কি হয় লিখবেন। এরপর লিখবেন হচ্ছে সত্যবাদী, দেখবেন সত্যবাদী, মিথ্যাবাদী, সাম্যবাদী। এরপর হচ্ছে কি, প দিয়ে কিছু আসছে, প দিয়ে, গুড, মাশাআল্লাহ। মিলি আহমেদ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। মিলি আহমেদ, আপনি বলছেন প দিয়ে কি হয়? মধু পান করে যে, মধু পান করে যে। সো এই যে পান করে যে, পান করে। এরকম পাদপ আছে, পাদপ। পাদপ শব্দের অর্থ এটার ব্যাসভঙ্গ বুঝবেন কিনা, এটা ঠিক এটার পাশে লিখেন। পাদপ দিয়ে কি হবে? পাদপ দিয়ে কি হবে? এটা পারে না, এটা পান করেছে। হ্যাঁ, পাদপ দিয়ে কি হবে? পাদ দ্বারা, পাদ মানে পা, হ্যাঁ, পাদ দ্বারা পান করেছে। এই পাদপ হচ্ছে বৃক্ষ বা গাছের সমার্থক শব্দ। এই পাদপ হচ্ছে গাছকে বোঝায়, বৃক্ষকে বোঝায়। সো আপনি যদি ছেলে ধরে যে, গুড, ছেলে ধরা, ছেলে ধরে যে, এটা ছেলে ধরে যে, এটা হচ্ছে ধরে যে। তাহলে বাদ দিয়ে কি হবে? বাদ দিয়ে কি হবে? এই বাদ হচ্ছে বদ থেকে আসছে, সে বদ থেকে বাদ, এই বাদ থেকে বাদি, এবং এই বদ বা বাদ এর অর্থ হচ্ছে কথা বলা। তাহলে সত্যবাদী মানে কি? সত্য কথা বলে যে। সাম্যবাদী মানে হচ্ছে সাম্যের কথা বলে যে। তাহলে এবার আমাকে বলেন তো প্রিয়ং বদা কি হবে? প্রিয়ং বদা, প্রিয়ং বদা। এবং এই ঠিক এখান থেকে বলবেন প্রিয় ভাষী বললে কি হবে? প্রিয়ং বদা থেকে প্রিয় ভাষী। ঝটপট জানাই দিবেন। তাহলে এইখানে দুইটা বলছেন, এটা হচ্ছে কথা বলা। তাহলে সত্য কথা বলে যে, সাম্যের কথা বলে যে। ঠিক ঠিক এইখানেও কিন্তু প্রিয় কথা বলে যে, প্রিয়, এই যে বদ থেকে বাদ, বাদ থেকে বাদী, প্রিয় কথা বলে যে। তাহলে প্রিয় ভাষী কি হবে? এই প্রিয় ভাষী বললে প্রিয় ভাষা বলে যে, অথবা প্রিয় বাক্য বলে যে, দুইটা শুদ্ধ, কারণ বাক্যের মাধ্যমে ভাষার প্রয়োগটা হয়। তাহলে প্রিয় বাক্য বলে যেটাও শুদ্ধ, প্রিয় ভাষা বলে যেটাও শুদ্ধ।
ওকে, আমাকে এবার বলেন উপপদ তৎপুরুষ সমাস চিনব কেমনে? তাহলে সামারিটা কি? প্রথমে একটা শব্দ পাবো, এরপরে এক বা একাধিক বর্ণ খুঁজবো, যে বর্ণের মাধ্যমে আমি অবশ্যই একটা ক্রিয়াপদ বানাবো। যদি বানাইতে পারি তাহলে বুঝবো অবশ্যই এটা উপপদ তৎপুরুষ সমাস। বানাইতে না পারলে যাজ্ঞা, সামনের দিকে আজ্ঞা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমরা কি উপপদ তৎপুরুষ সমাস বুঝতে পেরেছি ভাইয়া আপুরা? সেকেন্ড টাইমের এক্সাম বেচ শুধু না, ডেডিকেটেড আমাদের বেচ ক্লাস হবে, একটা কোর্স রান হবে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে জানানো হবে। আপনার ভাইদের কাছ থেকে খবর নেবেন, আমাদের যারা কোর্স ইনস্ট্রাক্টর যারা আছেন অবশ্যই জানিয়ে দিবে আপনাদেরকে। সেকেন্ড টাইমের ব্যাচ অবশ্যই গত বছরও ছিল, এই বছরও আসবে। আসলে এখানে ব্যাচ রান করাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছেন, সেকেন্ড টাইমারদের প্রতি আলাদা আমাদের একটা সিমফেথি কাজ করে। সিমফেথি ঠিক না, এমফেথি। আমরা আসলে এমফেথাইজড হই, সিমফেথাইজ না। সিমফেথি এমফেথির মধ্যে পার্থক্য আছে একটু। সিমফেথি হচ্ছে আপনার কষ্টে আমি দুঃখ প্রকাশ করলাম, যে সহমর্মিতা প্রকাশ করলাম। এমফেথি হচ্ছে আপনার দুঃখটাকে নিজের দুঃখ মনে করা, মানে আপনারটাকে আমার নিজের দুঃখ মনে করছে। সো এটা হচ্ছে এমফেথি। সো যারা সেকেন্ড টাইমার আছেন, আমরা আপনাদের প্রতি এমফেথাইজড। সেই জায়গা থেকে আসলে সেকেন্ড টাইমারদের প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা, আলাদা একটা এফোর্ট দেওয়ার প্রচেষ্টা থাকে। হয়তো আমরা মানুষ হিসেবে আমাদের মানবিক দুর্বলতার কারণে হয়তো কোনো জায়গায় আমরা গ্যাপ করতে পারি, এটা হয়ে যেতে পারে হয়তো, কিন্তু আমাদের নিয়ত, আমাদের ইচ্ছা, আমাদের প্রচেষ্টা জায়গায় আসলে কখনো ঘাটতি থাকে না। এবং সবচেয়ে বেশি এফোর্ট দিই আমরা সেকেন্ড টাইমার যারা আছে তাদেরকে নিয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইমারদের নিয়ে অবশ্যই এফোর্ট দিই, কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য আমরা যে পরিমাণ কি বলে নাকানি চুপানি খেয়ে আমরা সাপোর্ট দিতে চেষ্টা করি, এটা ফার্স্ট টাইমের জন্য লাগে না। আলহামদুলিল্লাহ ওনারা এমনিতেই ভালো করেন। তো সেকেন্ড টাইমের জন্য আমাদের ব্যাচ গত বছরও ছিল, এর আগের বছরও ছিল, মানে যতদিন সেকেন্ড টাইম ছিল ততদিনই আমাদের ব্যাচগুলো রান হয়েছে। এই বছর হবে ইনশাল্লাহ, অফলাইন অনলাইন দুই মাধ্যমে থাকবে ইনশাল্লাহ। সো আমরা সমাসের মধ্যে আরো একটা জায়গায় একটু যাই। আপনারা কি বোর হচ্ছেন? ঘুমিয়ে পড়ছেন না তো কেউ বন্ধুরা? দেখি আপনারা কি ঘুমিয়ে পড়েছেন না জেগে আছেন সবাই? বোর হয়ে গেলে শেষ করে দিব, বোর না হলে সামনে আগাবো। সো একটু জানাই দেন, আমরা কি ক্লাস কি কন্টিনিউ করবো? আরো ক্লাস কি কন্টিনিউ করবো নাকি এখানেই শেষ করে দিব? বলেন। অনেক কিছু পড়ছেন না, অনেক কিছু শেখা হয়ে গেছে। সো সমাসের আরো একটু কথাবার্তা বলা যায়, চাইলে অনেক কিছু এখানে কথার সুযোগ আছে, সেগুলোতে আমরা আগাবো। যদি আপনারা ক্লাস করতে চান, না করতে চাইলে আমরা শেষ করে দিতে পারবো, সমস্যা নেই। যদি করতে চান আমরা সামনে আগাবো। ক্লাস কি কন্টিনিউ করব? করতে চাইলে বলেন যে ঠিক আছে ক্লাস চলুক, একটু পড়ান। মিলি আহমেদ বলছেন আমি সেকেন্ড টাইম আলহামদুলিল্লাহ ফোকাসে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে, আব্দুল্লাহ এহসান বলছেন আসিস স্যার আচ্ছা করবো। সাবরিন বলছেন করবো। নাসির হাত তুলেছেন। ওকে, প্রত্যুষী ভট্টাচার্য জ্যোতি বলছেন জি। মোহাম্মদ রিফাতুল ইসলাম বলছেন জি ক্লাস চালান। নাসির দরি বলছেন জি। মিসেস তামান্না ইয়াসিন বলছেন আসিস স্যার। ওকে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ক্লাস আরও চালাইতে পারি। সো আমাদের এটা ডিপেন্ড করে আপনাদের পেশেন্সের উপরে। সো আপনার পেশেন্স থাকলে আপনাদের আমরা সাপোর্ট দেবেন ইনশাল্লাহ। ওকে চলুন আমরা শুরু করি একটা শব্দ দিয়ে। বলেন তো এইটা কোন সমাস? বা এই যে এক শব্দটা আছে ভ্রাতৃপ্রতিম, এটা কোন সমাস? বলুন তো কোন সমাস এগুলো? ক্লাস করতে চাই, সামনে কি কি শিখবো সেটা ক্লাস করলে বুঝতে পারবেন, এর আগে তো বলা যাবে না। ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে, এবং ক্লাসের শেষে একটা বিষয় আমি মানে নিয়ত করে রাখছি আপনাদের বলবো ইনশাল্লাহ। এটা বিশেষ করে যারা সেকেন্ড টাইমার যারা বিশেষ করে আছেন তাদের জন্য। তো এটা থাকতে চাইলে শেষ পর্যন্ত থাকেন, শেষ পর্যন্ত থাকলে আমরা শুনবো ইনশাল্লাহ, বলবো। স্যার আমি সেকেন্ড টাইম এক্সাম দিব কিন্তু খুবই হতাশায় আছি। মুমিন কখনো হতাশ হয় না, এটা হচ্ছে আমরা সবাই জানি। এবং আল্লাহ বলেছেন যে তোমরা আমার রহমত থেকে কখন নিরাশ হও না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখন নিরাশ হও না। সো হতাশ হওয়া তো মুমিনের কাজ না, হতাশা আসে শয়তানের পক্ষ থেকে। সো তাহলে আপনি দ্রুত
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, আপনি শয়তানের পক্ষ থেকে পানাহ চান, নামাজ পড়েন, আল্লাহর কাছে তাওয়াক্কুল বাড়ান। যেহেতু আপনি মুসলিম এই কারণে বলছি, অন্য ধর্মের যারা আছেন আপনারা আপনাদের স্রষ্টার প্রতি, প্রত্যেকটা ধর্মেই ভাই ধর্মের জায়গাতে সুকুন আছে, মানে আত্মিক প্রশান্তি আছে। যারা বৌদ্ধ ধর্মের আছেন তারা মেডিটেশন করেন, দেখবেন তাদের আলাদা একটা সুকুন তার মধ্যে কাজ করে, একটা প্রশান্তি কাজ করে। যারা সনাতন ধর্মের আছেন তারা পুজো দেন, পুজো দেওয়ার পরে তার মধ্যে একটা প্রশান্তি কাজ করে। যারা আমরা মুসলিম আছি, আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে প্রশান্তি কাজ করে, কোরআন তেলাওয়াত করলে প্রশান্তি কাজ করে। সো স্রষ্টার কাছাকাছি গেলে দেখবেন অন্য ধরনের প্রাপ্তি, প্রশান্তি আসে। যখন স্রষ্টার কাছ থেকে দূরে সরে যাবেন তখন দেখবেন সব জায়গায় কেমন যেন ভাল লাগছে না, হতাশা কাজ করছে, সব জায়গা থেকে মনে হচ্ছে কিছুই নাই, কি যেন নাই, কি যেন ঘাটতি আছে, কি যেন একটা শূন্যতা আছে। এই শূন্যতা থাকবে না যদি মনে করেন দুনিয়াতে আসছি স্রষ্টার আনুগত্য করার জন্য। সো আমি এই স্রষ্টার আনুগত্য করার জন্য দুনিয়াতে আসছি। এই যে ভার্সিটিতে ভর্তি হওয়া এটা একটা মাধ্যম মাত্র, আমার একটা অবস্থান তৈরি করার, কিন্তু আমার তো মূল মোটিভ কি? পরকাল। সো আমি মৃত্যুবরণ করার পরে আমার পরকালটা সুন্দর হবে কিনা সেটা সাজানোর জন্য আমি দুনিয়াকে একটা মাধ্যম হিসেবে নিচ্ছি। দুনিয়াটা আমার ফার্স্ট প্রায়োরিটি না। যেমনটা সাইকেল যারা চালায়, সাইকেল চালানো খুব এটা, বা যারা বাইক চালান খুব সহজ না ভাই, পিছন নিচের পা দিয়ে আমরা কি, যারা সাইকেল চালায় পেডেল মারি, যারা বাইক চালায় আমরা হচ্ছে গিয়ারগুলো ঠিকঠাক করে না, একটু উঠাই নামাই। কিন্তু আমাদের টার্গেট কোন দিকে? সামনের দিকে। কিন্তু সো যারা আমরা স্রষ্টায় বিশ্বাস করি আমাদের টার্গেট হচ্ছে পরকাল। আমরা পরকালে কি হবে না হবে সেটা নিয়ে খুব আমরা চিন্তিত, আমরা সেটা নিয়ে সবচেয়ে বেশি ভাবি। কিন্তু দুনিয়াটা ছেড়ে দেয় না কিন্তু। যেমনটা সাইকেল চালানোর সময় সাইকেলের প্যাডেল চালানো কিন্তু বন্ধ করি না আমরা, দুনিয়াটাকে অবশ্যই চাই। আমরা আমরা মুনাজাতে কি বলি? মুনাজাতে বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়াতে হাসানা দেন এবং আখিরাতেও হাসানা দেন, এবং আমাদেরকে এই যে জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্ত করেন। সো এই যে বিষয়গুলো আমি যেটা পার্সোনালি ফিল করি এবং আমি পরামর্শ দিব বা অনুরোধ করব যে স্রষ্টার সাথে সান্নিধ্য একটু বাড়ান, সম্পর্ক বাড়ান। যারা যেই ধর্মের আছেন দেখবেন অনেক প্রশান্তি ফিল করবেন আপনি। স্যার আমরা চাই ফোকাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করার বিষয়টা নিয়ে একটু আলাপ করতে। আচ্ছা, ফোকাস কি এটা করার অথরিটি রাখে? আসলে এইটা আমরা মন থেকে চাই, এবং আমাদের যে জায়গাটুকু আছে, আমাদের যে জায়গাতে কথা বলার মতো, আবদার করার মতো জায়গা আছে, আমরা সেটা আপনাদের বলা ছাড়াই আমরা আসলে অনেক আগ থেকে বলে আসছি। সো এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা আসলে রাখবেন কি রাখবেন না, এটা কিছু প্রসিডিউর আছে। শিক্ষকদের আলাদা বোর্ড আছে, এখানে ডিনস মিটিং আছে, এখানে সিন্ডিকেট মিটিং আছে, সেখানে অনেকগুলো প্রসিডিউর আছে। সেখানে যদি ওনারা মনে করেন যে সেকেন্ড টাইম রাখা ভালো, রাখবেন। আর মনে করেন না করলে আসলে আমাদের এখানে খুব ফোর্স করা কিছু নাই, করার নেই আসলে। হ্যাঁ, আমরা অনুরোধ জানাইতে পারি, সেটা আমরা করেছি আপনাদের পরামর্শ ছাড়াও, এবং সামনে হয়তো করবো ইনশাল্লাহ। ওকে স্যার, আমরা ফোকাসের স্টুডেন্ট, সেকেন্ড টাইমের জন্য কি ফোকাসে স্পেশাল কোনো ব্যাচ আছে? হ্যাঁ, অলরেডি ভর্তি আছেন একজন বললেন। পিতৃতুল্য তৎপুরুষ আমার বলছেন, মাশাআল্লাহ, গুড। আব্দুল্লাহ আহসান, আপনাকে আহসান না এহসান সম্ভবত, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি সিইউতে চান্স পাইছি অ্যান্ড ফোকাসের অনলাইন ক্লাসগুলো আমার জন্য খুব হেল্পফুল ছিল। আচ্ছা, কাউসার শেখ দেব, আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন কাউসার ভাই। ওকে, আমরা হচ্ছে পড়াশোনায় আসি। মজা করছিলাম, আপনি আবার মাইন্ড করেন না। হ্যাঁ, মাঝে মাঝে দুষ্টামি করি ক্লাসের মধ্যে, নাইলে একটু ক্লাসটা বোরিং হয়ে যায়। সো এই কারণে অনেকে আমাকে শিশু সুলভ মনে করেন, অনেকে ছোট মানুষ মনে করেন, ছোট শব্দ কচি দিয়ে মনে করেন এরকম। হ্যাঁ, এটা অনেকে বলেন তাদের ভাষ্য যে এই স্যার হচ্ছে অনেকটা ছোট মানুষের মতো আচরণ করে, কারণ আমি আসলে ছোট মানুষই না। তো এবং ছোট মানুষ হয়ে থাকাটা আসলে অনেক আনন্দের। ফার্স্ট টাইমের সিটগুলোই কি সেকেন্ড টাইমে চলবে? চালাইতে পারেন, কিন্তু কিছু সংযোজন বিয়োজন তো অবশ্যই হবে। প্রত্যেক বছর আমাদের সিটগুলো মডিফিকেশন হয়, আমরা কিছু তথ্য সংযোজন বিয়োজন করি, কিছু নতুন করে মডিফাই করি, বিশেষ করে জিকে এবং বাংলা, ইংলিশও কিছু করে। সো এই সবগুলো মিলে আসলে আমাদের একেবারে খারাপ না, ফার্স্ট টাইমের সিটগুলো দিয়েও আপনি চালাতে পারবেন ইনশাআল্লাহ। আমরা পড়াশোনায় আসি, অনেক কথাবার্তা অন্যদিকে চলে গেছি, আমরা পড়াশোনায় চলি, সত্য কথা বলি, সুন্দর জীবন ধারণ করি। চলেন ভাইয়া পুরা। তৎপুরুষ সমাসের মধ্যে ষষ্ঠী তৎপুরুষ সমাসের একটা জোস জিনিস আছে, যেটা দিয়ে খুব সহজে মনে রাখা যায় এরকম। হ্যাঁ, আসেন। হ্যাঁ, সমস্ত পদের শেষে
সমস্ত পদ তো বুঝতেছেন, হ্যাঁ, মানে শব্দটার শেষ আর কি, কোনো শব্দের শেষে। এই সমস্ত পদ লিখলে কঠিন কঠিন লাগে, তো আপনি চাইলে এখানে সমস্ত পদ বাদ দিয়ে এখানে শব্দের শেষে মনে রাখতে পারেন যে শব্দের শেষে, শব্দের শেষে যদি পাওয়া যায়, কি কি পাওয়া যেতে পারে? সহ, তুল্য, নিব, প্রায়, প্রতিম, রাজি, গ্রাম, বৃন্দ, গণ, যুথ, শিশু, শাবক, ছানা, দুগ্ধ, ডিম্ব। সহতুল্য, নিভ, প্রায়, প্রতিম, রাজিগ্রাম, বৃন্দগণ, যুথ, শিশু, শাবক, ছানা, দুগ্ধ, ডিম্ব। যদি এইগুলো পাওয়া যায় সমস্ত পদের শেষে, তাহলে নিঃসন্দেহে আমরা কি বুঝবো? এগুলো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। নাসির দৌড়ি বলছেন, স্যার আপনার ক্লাস আগেও আমার ভালো লাগতো আর এখনো আলহামদুলিল্লাহ, এইগুলো আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনাদের এই যে ভালো লাগা এবং একটা জিনিস পড়তে এসে এই যে পড়ার প্রতি আপনাদের আগ্রহ আমাদের এই পরিশ্রম করার মানসিকতা অনেক বাড়ায় দেয়। মানে আমি কিন্তু চার্জ হয়ে গেছে, এখন এতক্ষণ যা চার্জ ছিল এখন চার্জ বেড়ে গিয়েছে, এখন ক্লাস আরো পুরোদম হবে। থ্যাংক ইউ। মাঝে মাঝে এরকম বলবেন, হ্যাঁ ভালো লাগে বন্ধু, আসেন পড়াশোনা আসি। সো এইগুলো থাকলে আমরা কি বুঝি? ষষ্ঠী তৎপুরুষ সমাস। সো এইটা নিয়ে একটা মজার জিনিস আছে। আমাদের একটা, আমার সম্ভবত আমি ক্লাস 10-এ পড়ি সম্ভবত। সো ক্লাস 10-এ আমাদের ওই শিক্ষক নিয়োগের সময় আমাদের একটা প্রসিডিওর ছিল। তখন রিটেন ভাইবার পরে ডেমো ক্লাস হইতো শিক্ষক নিয়োগের সময়। সো আমাদের ঠিক আমার ক্লাস না অন্য ক্লাস একটা, মানে ওই বছরই মনে আছে আমার, সেখানে এক ম্যাম আসছেন বাংলা শিক্ষক হওয়ার জন্য। তাকে প্রশ্ন করা হলো যে ম্যাম, ছাগ দুগ্ধ এই শব্দের ব্যাস বাক্য কি? বলুন তো আপনারা, এই ছাগ দুগ্ধ শব্দের ব্যাস বাক্য কি? হ্যাঁ, বংশী দাস ফার্স্ট টাইমের শিটগুলো দিয়ে সেকেন্ড টাইমে মোটামুটি একটা প্রস্তুতি নিতে পারেন, কিন্তু সেকেন্ড টাইমের শিট আলাদা। আমাদের ডেডিকেশন দিয়ে একটা শিট হবে, প্রত্যেক বছরে আমরা আপডেট করি, কিছু তথ্য সংযোজন বিয়োজন করি। সেই কারণে আপনি সেকেন্ড টাইমের শিটগুলো, সেকেন্ড টাইমে ভর্তি হলে সেকেন্ড টাইমের শিটগুলো পাবেন। আর যদি ভর্তি না হন, ফার্স্ট টাইমের শিটগুলো দিয়ে মোটামুটি একটা প্রস্তুতি চালাতে পারবেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। ওকে, আসেন। সো ছাগ দুগ্ধ শব্দের ব্যাস বাক্য কি আপনারা জানান তো দেখি। ছাগ দুগ্ধ শব্দের ব্যাস বাক্য কি? কি হবে? সো ম্যাম যেটা লিখছিলেন আমি সেটা লিখি। ম্যাম লিখছিলেন এরকম, ছাগের দুগ্ধ, ছাগের দুগ্ধ। এইটা শুদ্ধ নাকি ভুল বলুন দেখি। আব্দুল্লাহ আহসান, আলহামদুলিল্লাহ আপনারা শুদ্ধ হয়েছে। তার মানে ম্যাম যেটা লিখেছেন সেটা শুদ্ধ হয়নি। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই ছাগ দিয়ে বোঝায় আসলে বেটা ছাগল না। তাহলে এই বেটা ছাগলের পক্ষে কি দুগ্ধ দেওয়া সম্ভব না। সো এইখানে যা আছে দেখেন তো, শেষ লাইনে যেগুলো আছে কোনোটাই কি কোনো পুরুষ প্রাণীর পক্ষে দেওয়া সম্ভব? একজন লিখছেন ছাগলের দুগ্ধ, সমস্যা নাই, ছাগলের দুগ্ধ তো হইতে পারে না ভাই। ছাগল মানে বেটা ছাগল, বেটা ছাগল দুধ দিতে পারে? সম্ভব না। এই কারণে লিখতে হবে এখানে যে শব্দগুলো আছে, শিশু, শাবক, ছানা, দুগ্ধ, ডিম্ব, এই শব্দগুলোকে যদি আমি ব্যাস বাক্যের মানে শব্দ শেষে পাই, তাহলে আগের অংশকে অবশ্যই ব্যাস বাক্যে স্ত্রীলিঙ্গ বানাইতে হবে। দেন জিনিসটা খুবই সহজ। এত সহজ একটা শব্দ যে ছাগ দুগ্ধ শব্দের ব্যাস বাক্য কি, এটা লিখতে বললে অপশন এমসিকিউতে আসলে এটা ভুল করবে পাবলিক। কারণ কি? ওই যে খেয়াল করেন নাই, হয়তো পারেন নাই বা খুব কঠিন এমন কিছু না, কিন্তু খেয়াল করেন নাই, এই কারণে ভুলটা হয়। সো এখানে যদি আমাকে বলা হয় যে শিশু, যদি বলা হয় শিশু দিয়ে, যে বলা হইলো মৃগ শিশু, তাহলে মৃগ শিশু শব্দে আমি বুঝতেছি শেষে শিশু আছে, তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কিন্তু ব্যাস বাক্যটা কি হবে? ব্যাস বাক্য হবে মৃগীর শিশু, মানে শিশুর আগের যে অংশটা আছে তাকে অবশ্যই স্ত্রীলিঙ্গ বানাইতে হবে। ঠিক এইভাবে যদি বলা হয় হরিণ শাবক, তাহলে কিন্তু কখনই বলা যাবে না হরিণের শাবক, বলতে হবে কি হরিণীর শাবক।
কি হবে? হরি নীর শাবক। তাহলে বলেন তো, ছাগ দুগ্ধ বলে গেছেন না, তাহলে ছাগ দুগ্ধ বললে কি হবে? ছাগের দুগ্ধ। তাহলে এবার বলেন তো, হংস ডিম্ব বললে কি হবে? হংস ডিম্ব বললে কি হবে বলেন? হংস ডিম্ব। হংস ডিম্ব বললে অবশ্যই বলতে হবে হংসীর ডিম্ব। কোনোভাবে হংসের ডিম্ব বলা যাবে না, বলতে হবে হংসীর ডিম্ব। তাহলে হংসীর ডিম্ব বললাম কেন? কারণ ডিম কোন বেটা হাঁসের পক্ষে দেওয়া সম্ভব না। আর এটা বলছি আমরা ছাগির দুগ্ধ। ছাগির, কখনোই ছাগের বলা যাবে না, ছাগির দুগ্ধ। তাহলে এটা বললে আমি খুব আমার হাসি পায় কি অংশটা। আমাকে বলেন তো, কাকছানা বললে কি হবে? কাকছানা কি হবে বলুন দেখি? কাকছানা কি হবে? দেখে আপনারা কি লিখেন, আমি এটা লিখি না এখন, একটু ওয়েট করি আপনাদের রেসপন্সের জন্য। কাকছানা বললে কি হবে? কি হবে? কি হবে? মিলি আহমেদ, আচ্ছা গুড, জস, আপনি ঠিক লিখেছেন। আর বাকিদের কি অবস্থা দেখি। কাকছানাকে কেউ আবার কাকির ছানা বলেন না, হ্যাঁ, বলতে হবে কি কাকের ছানা। এটাকে কাকি বানানো যাবে না। কাকের সাথে আমি অবশ্যই কোনোভাবে স্ত্রীলিঙ্গ করলে এখানে এই কাকি বলা যাচ্ছে না, এটা কাকের ছানাই বলতে হবে। কিন্তু বিড়াল ছানা বললে তখন কিন্তু অবশ্যই বিড়ালির ছানা বলতে হবে। বুঝতে পেরেছেন? অনেকে কাকির ছানা লিখে আবার একটু হাহাই, মানে একটু কি হাসির মতো দিচ্ছেন। বুঝতে পেরেছেন? দুষ্টুমি করেছেন আপনি। সো কাকের ছানা হবে, এটা কাকির ছানা না। ওকে, আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস নিয়ে এখন আমাকে বলেন তো, এখানে যদি বলা হয় শিক্ষক বৃন্দ, শিক্ষক বৃন্দ বলা হয়, তাহলে কোন সমাস হবে? বৃন্দ যেহেতু আছে তাহলে অবশ্যই কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। তাহলে শিক্ষকের বৃন্দ। এই যে আমরা বলি বৃক্ষরাজি, আমরা বলি এরকম শিক্ষকগণ, হস্তিযুথ, ভ্রাতৃপ্রতিম, মৃতপ্রায়, শুলিশম্ভু নিপ, পিতৃতুল্য, না? তাহলে এই শুলিশম্ভু নিপ, কুম্ভকর্ণ, ভ্রাতৃপুত্র, বাসব বিজয়ী, মনে আছে কোনো রচনায়? তাহলে শুলিশম্ভু নিপ যদি পরীক্ষায় আসে যে শুলি শম্ভু নিপ, এটা কোন সমাস? শেষে নিপ আছে, তাহলে বুঝে গেছি যে এটা অবশ্যই ষষ্ঠী তৎপুরুষ সমাস। ব্যাস বাক্য কি হবে? শুলি শম্ভুর নিপ। ওকে, আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস শেষ করলাম। আমরা চলে যাব হচ্ছে আরেকটা জায়গাতে, অলুক সমাস। আচ্ছা, অলুক সমাসটা খুব ছোট্ট আছে, এটা পরে দেন আমরা চলে যাব হচ্ছে লাস্ট আলোচনা, সেটা হচ্ছে আমাদের উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী, সেটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সো অলুক সমাসের মধ্যে, আচ্ছা অলুকের পরে নয় একটু হালকা টাচ দিতে পারি, আগে অলুক শেষ করে নিই। সো অলুক বললে আসলে কি বুঝি? অলুক বললেই আসলে বুঝি অ মানে হচ্ছে না, আর লুক মানে হচ্ছে লোপ পাওয়া। তাহলে অলুক মানে না লোপ পাওয়া, তাহলে কে লোপ পাবে না? স্ক্রিনশট নেওয়ার সুযোগ অবশ্যই আছে, আপনি প্রয়োজনে এই ভিডিওটা পরবর্তীতে পজ করেও নিতে পারবেন, এই ভিডিও থেকে যাবে, সমস্যা নেই, অথবা এখন নিতে পারেন। আপনারা যদি চান স্ক্রিনশট দেওয়ার জন্য, আমি এই কারণে মাঝে মাঝে একটু পাশে সরে আসি। সো স্ক্রিনশট দেওয়া আশা করছি হয়ে গেছে, আমরা আলোচনায় থাকি। তাহলে অলুক মানে লোপ পাবে না, কে লোপ পাবে না? বিভক্তি। তাহলে যদি কোনো বিভক্তি লোপ না পায়, তাহলে বিভক্তি যদি লোপ না পায় তার নাম হচ্ছে অলুক সমাস। এই সমাসটা তিনটা সমাসের মধ্যে থাকে। তাহলে এই বিভক্তি লোপ পায় না এমন সমাস আছে কয়টা? তিনটার মধ্যে। তিনটার মধ্যে আমরা দেখি,
বিভক্তি লোপ না পেয়ে হইতে পারে। এর মধ্যে দেখি আমরা অলুক দ্বন্দ্ব, এরপর দেখি হচ্ছে অলুক তৎপুরুষ, এরপর দেখি হচ্ছে অলুক বহুব্রীহি। সো এই তিনটা সমস্যার মধ্যে হ্যাঁ বিভক্তি লোপ পাবে না। গুড। তিনটা সমস্যার মধ্যে আমরা দেখি বিভক্তির যে অংশটা, বিভক্তি দ্বন্দ্ব সমাসে আমরা জানি দ্বন্দ্ব সমাসে দুই পদেই প্রাধান্য থাকে না, দুই পদেই প্রাধান্য থাকে। তো আমরা দেখি যে এই অলুক দ্বন্দ্বের মধ্যে বিভক্তি পাওয়া যায় দুই পাশেই, মানে পূর্ব এবং পর দুই পাশেই বিভক্তির চিহ্ন পাওয়া যায়। কিন্তু অলুক তৎপুরুষ বা অলুক বহুব্রীহিতে শুধু প্রথমে বিভক্তি থাকে, শেষে বিভক্তি থাকে না। সংক্ষেপে লিখলাম, বুঝবেন নিশ্চয়ই। আমি প্রয়োজন লিখে দিই, এটা হাতে লিখে দিই। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে দুই পদেই বিভক্তি। এখানে 1 নম্বর হচ্ছে পূর্ব পদে, মানে প্রথমে, পূর্ব পদে বিভক্তি। এখানেও কথা হচ্ছে পূর্ব পদে বিভক্তি। তাহলে এখানে আমার কিন্তু একটা কনফিউশন তৈরি হচ্ছে না। প্রথম কথা হচ্ছে দুই পদে বিভক্তিতে মাত্র একটা সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। তাই যখন আমি দেখবো দুই পাশেই বিভক্তি আছে, নিঃসন্দেহে চোখ বন্ধ করে কি লিখবো? অলুক দ্বন্দ্ব। যেমন দেখেন, আমাকে বলা হয় যদি যে মায়ে ঝিয়ে, আচ্ছা এখানে দেখেন তো মায়ের পরে এ আছে, ঝিয়ের পরে এ আছে, বিভক্তি দুই পদে আছে কিনা? তাহলে নিঃসন্দেহে কি বুঝবো? অলুক দ্বন্দ্ব। এখানে বিভক্তি নিয়ে একটা আবার মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। আমাকে একটু বলেন তো ভাইয়া, এখানে ছেলে মেয়ে বললে আমার কোন বিভক্তি আছে? এখানে ছেলে মেয়ে বললে কোন বিভক্তি আছে? এটা উত্তর দেন, ছেলে মেয়ে বললে কোন বিভক্তি আছে? হ্যাঁ, আমরা বাকিটা লিখি, ওটা পরে আপনার উত্তর নিচ্ছে আমি। তাহলে প্রথম কথা হচ্ছে যদি দুই পদেই বিভক্তির চিহ্ন পাওয়া যায়, নিঃসন্দেহে অলুক দ্বন্দ্ব। কিন্তু পূর্ব পদে বিভক্তির চিহ্ন পাওয়া গেলে অলুক তৎপুরুষ অথবা অলুক বহুব্রী দুইটাই হইতে পারে। কিন্তু সেইখানে শর্ত কি? তাহলে আমি দুইটার মধ্যে পার্থক্যটা করব কেমনে? কিতাম সিদ্দিকুর রহমান, মাশাআল্লাহ, গুড। সিদ্দিকুর রহমান ছেলে মেয়ে শব্দের শুদ্ধ উত্তর দিয়েছেন। এখানে কোন বিভক্তি আছে? আচ্ছা, এখানে যেটা বলছি, এই অলুক দ্বন্দ্বের মধ্যে আর চিন্তা না করলেও চলবে। শুধু অলুক তৎপুরুষের মধ্যে আমরা দেখি, এখানে আমরা জানি যে পরপদের প্রাধান্য, আর এখানে হচ্ছে কোনো পদেরই প্রাধান্য নাই, কোনো পদেরই প্রাধান্য নাই, মানে ভিন্ন অর্থ দিবে। তাহলে এখানে আরো একটা বিষয় খেয়াল করলাম যে এখানে পূর্ব পদে বিভক্তি আছে দুইটাতেই, কিন্তু পরপদের অর্থের প্রাধান্য আছে তৎপুরুষে, আর কোনোটার নাই হচ্ছে বহুব্রীহিতে। ওকে, এখানে যেটা প্রশ্ন করেছিলাম যে ছেলে মেয়ে এই শব্দের মধ্যে বিভক্তি কি আছে? শূন্য বিভক্তি আছে। তাহলে এ দেখা যাচ্ছে এগুলো এ বিভক্তি না কেন? কারণ বিভক্তি হচ্ছে হেইয়া যেইয়া মনু অতিরিক্ত থাহে, তাই না? বিভক্তি হচ্ছে সেই জিনিস, যে জিনিস শব্দের শেষে অতিরিক্ত পাওয়া যায়। সো অতিরিক্ত না পাওয়া গেলে তাকে কখনোই বিভক্তি বলা যাবে না। সো দেখতে পাচ্ছি ছেলে শব্দের শেষে অতিরিক্ত কিছু নাই, মেয়ে শব্দের শেষে অতিরিক্ত কিছু নাই। এটা ছেলের মধ্যে এটা মূল শব্দের অংশ, মেয়ের মধ্যে এটা কিন্তু মূল শব্দের অংশ। তো ছেলে মেয়ে না বলে যদি এখানে বলতাম বাঘে মহিষে যদি বলা হইতো, তখন কিন্তু দেখেন আমার অতিরিক্ত বাঘের সাথে অতিরিক্ত এ আসছে, মহিষের সাথে অতিরিক্ত এ আসে, তখন কিন্তু এগুলো বিভক্তি।
কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বিভক্তি হচ্ছে সেই জিনিস, মানে হেইয়া যেইয়া মনো কি থাকে, অতিরিক্ত থাকে। তাহলে অতিরিক্ত থাকবে হচ্ছে যেই অংশটা, সেটা হচ্ছে বিভক্তি। আচ্ছা, সো এখানে কিন্তু মা এর সাথে অতিরিক্ত এ আসছে, ঝি এর সাথে অতিরিক্ত এ আসছে। এবার বাঘে মহিষে যদি বলি, বাঘে মহিষে, বাঘে মহিষে বললেও কিন্তু সেম কথা। যদি বলি রাজায় প্রজায়, যদি বলি হাটে বাজারে, এইভাবে যত শব্দ দেখবেন দুই পাশেই বিভক্তি চিহ্ন আছে। চোখ বন্ধ করে মনু কিয়া উত্তর দিবেন, অলুক দ্বন্দ্ব দিবেন। হ্যাঁ, আচ্ছা, এইবার এই উদাহরণগুলো নিচে থাকুক, এক্সাম্পল এগুলো। তো এখানে কি দিতে পারি বলুন তো? বুঝছেন? মাশাআল্লাহ, গুড। ঠিক আছে, এখানে কি দেওয়া যায়? ধরেন এখানে লিখতে পারি আমরা যে যদি এরকম লিখি যে মামার বাড়ি, যদি লিখি হচ্ছে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, লিখি গরুর গাড়ি, গরুর গাড়ি, বা যদি লিখেন হচ্ছে শ্বশুর বাড়ি। আমি কিন্তু এখানে একটা ভুল লিখছি ইচ্ছা করে, কোনটা ভুল লিখছি পরে বলতেছি। এখানে একটা অলুক তৎপুরুষ না। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আপনারা আগে লিখেন। এই চারটি শব্দের মধ্যে একটা শব্দ আছে যেটা অলুক তৎপুরুষ না। হেইয়া মনো কোনটা? বলেন দেখি আপনারা। এই চারটি শব্দের মধ্যে একটা শব্দ আছে যেটা অলুক তৎপুরুষ না, তাহলে সেটা কোনটা? আচ্ছা, এখানে আমরা একটু পড়ে আসছি, আপনারা উত্তর দেন। এর মধ্যে আমরা একটু পাশের উদাহরণগুলো লিখি। যেমন যদি বলা হয় হাতে হারিকেন ধরাইয়া দিছে, হাতে হারিকেন, গলায় গামছা, মাথায় পাগড়ি, মাথায় টোপর, এই ধরনের শব্দ আছে। সো হ্যাঁ, গুড, মাশাআল্লাহ, জোস। লিখন শাহ রাজ, সাবরিন নোভা, জায়েদ হাসান, সিদ্দিকুর রহমান, প্রিয়াঙ্কা কর্মকার। গুড, সবাই তো উত্তর দিয়েছেন, সবাই শ্বশুরবাড়ি ঠিক মতো বুঝতে পেরেছেন। গুড, আপনাদের দ্রুত শ্বশুরবাড়ির সন্তান হয়ে যাক, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পর, এখন না। হ্যাঁ, ঠিক আছে, আমরা পড়াশোনায় আসি। সো এখানে যেটা বলছিলাম, দেখেন তো, এখানে মামা মূল শব্দ অতিরিক্ত র আসছে, ঘোড়া মূল শব্দ অতিরিক্ত র আসছে, গরু মূল শব্দ অতিরিক্ত র আসছে, কিন্তু শ্বশুর মূল শব্দ নাকি শ্বশুর মূল শব্দ? সো এইখানে কিন্তু শ্বশুর মূল শব্দ। এখানে কিন্তু চাইলেও আপনি এটাকে কোনোভাবেই অলুক দ্বন্দ্বের মধ্যে ফেলতে পারবেন না। বুঝতে পেরেছেন? সো শ্বশুর বাড়ি কিন্তু অলুক দ্বন্দ্ব না, আসলে অলুক তৎপুরুষ না, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। বুঝতে পেরেছেন? শ্বশুর বাড়ি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। বাকিগুলোর মধ্যে দেখেন তো র আছে কোন, বিভক্তি আছে কোন পদে? পূর্ব পদে। এবং সবগুলো দেখেন গাড়ি বুঝায়, বাড়ি বুঝায়, তাহলে পরপদের প্রাধান্য আছে। তাই প্রথমে বিভক্তি, পরপদের অর্থের প্রাধান্য, তার নাম হচ্ছে অলুক তৎপুরুষ। তাহলে অলুক বহুব্রীহি কেমন? সেম জিনিস। হ্যাঁ, এই বিভক্তি আছে প্রথমে প্রথমে প্রথমে, কিন্তু হাতে হারিকেন দিয়ে হারিকেন বুঝায় নাকি এমন একটা ব্যক্তির বুঝায় যার হাতে হারিকেন ধরায় দিছে? গলায় গামছা থেকে গলা বুঝায়, গামছা বুঝায়, নাকি এমন ব্যক্তি যার গলায় গামছা আছে? মাথায় পাগড়ি দিয়ে কি পাগড়ি বুঝায় না মাথায় বুঝায়, নাকি বুঝায় এমন একজন ব্যক্তি যার মাথায় পাগড়ি আছে? নর্মালি হচ্ছে মুসলিম বরের উদাহরণ থেকে মাথায় পাগড়ি বোঝায়, আবার হিন্দু বরকে বোঝানোর জন্য বোঝানো হয় মাথায় টোপর, আবার মাথায় পাগড়ি দিয়ে হুজুরে বোঝানো হয়, যারা আলেম আছেন তাদেরকে বোঝানো হয়। যাই এখানে আমরা মোটামুটি তিনটি অলুক সমাস বুঝে গেলাম। অলুক দ্বন্দ্বের মধ্যে দুই পাশেই বিভক্তি পাওয়া যাবে। অলুক তৎপুরুষে প্রথমে, অলুক বহুরূপী প্রথমে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা পরপদের অর্থের প্রাধান্য আছে আর একটা প্রাধান্য নাই। সো অলুক নিয়ে শুল্লুক শেষ হইল কিনা?
ওলুক মোটামুটি ক্লিয়ার কিনা বলেন তো ভাইয়া পুরা, ওলুক মোটামুটি ক্লিয়ার কিনা? কোনো সমস্যা কি হবে আর ওলুক নিয়ে বুঝতে? কি মনে হয়, সমাজ কি কঠিন মনে হচ্ছে? এই পর্যন্ত যা পড়েছেন সমাজ কি আসলেই কঠিন না? যা পড়ছেন দেখেন তো, একটু মনোযোগ দিয়ে পড়লে, মনোযোগ দিয়ে পড়লে আলহামদুলিল্লাহ সহজ না? সো একটু সময় দিতে হবে। যে কোনো জিনিস, আপনি কোনো গেমস খেলেন, কোনো মুভি দেখেন, কোনো ক্রিকেট দেখেন, কোনো খেলা দেখেন, সেই বিষয়গুলোতে আপনি এক্সপার্ট হতে গেলে টাইম ইনভেস্ট করতে হয় না? আপনি যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপনি এক্সপার্ট হচ্ছেন, আপনি প্রচুর টাইম এখানে ইনভেস্ট করেন নাই? নাহলে কীভাবে রিয়েক্ট করতে হয়, কীভাবে লিখতে হয়, কীভাবে ক্যাপশন দিতে হয়, কীভাবে ভিডিও ডাউনলোড করে আবার আপলোড দিতে হয়, এগুলো কি প্রথমে একদিনে পারছেন? পারেন নাই তো। সো সময় দিয়েছেন, একটু সময় দেওয়ার কারণে কিন্তু আপনারা এখানে এক্সপার্ট হয়ে গেছেন। সো এইখানেও সেম কথা, পড়াশোনাটা একটু সময় দিতে হবে, দিলে ইনশাল্লাহ আমরা আরও এক্সপার্ট হবো। যে আরেকবার রিপিট দিচ্ছি মিলি আহমেদের অনুরোধে। সো অলুক দ্বন্দ্ব বলতে বুঝি দুই পদে কি থাকবে, বিভক্তি থাকবে। সেখানে অবশ্যই দুই পদের অর্থের প্রাধান্য থাকে, এগুলো না বললেও চলবে, কারণ আমরা জানি তিনটা সমাসের মধ্যে একমাত্র দ্বন্দ্ব সমাসেই অলুক দ্বন্দ্বতেই দেখি দুই পদে বিভক্তি পাওয়া যায়। তাহলে দুই পাশে বিভক্তি পাওয়া গেলে অলুক দ্বন্দ্ব। প্রথমে বিভক্তি পাওয়া গেলে অলুক তৎপুরুষও হইতে পারে, অলুক বহুব্রী হইতে পারে। তৎপুরুষ হবে কখন? যখন দেখবো প্রথম পরপদের অর্থের প্রাধান্য আছে। আর বহুব্রী হবে কখন? যখন দেখবো কোনো পদের অর্থের প্রাধান্য নাই। জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন বলছেন আপনারা, আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের জন্য প্রাপ্তি, যে আলহামদুলিল্লাহ আমাদের এই যে সময়টা দিচ্ছি আমরা, এই সময়টা ওয়েস্ট হচ্ছে না, নষ্ট হচ্ছে না, এই সময়টা বৃথা যাচ্ছে না। এইটা আসলে যখন আমরা দেখি তখন আসলে এইটাই আমাদের প্রাপ্তি। এবং আমাদের এই ফোকাসকে পরিচালনা করার জন্য যে ভাইয়েরা দিন রাত পরিশ্রম করছেন, শ্রম দিচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন, এই ভাইদেরও কিন্তু একটা সুকুন মিলে, মানে প্রশান্তি আসে যে না, আমরা যে পরিশ্রম দিচ্ছি, পরিশ্রম করছি, আমাদের ছোট ভাইদের জীবনটাকে সুন্দর করার জন্য তাদের জীবনটা সুন্দর হচ্ছে ইনশাল্লাহ, এবং তারা উপকৃত হচ্ছে, এবং তারা পড়াশোনার প্রতি আগ্রহী হচ্ছে। এই সময়টা চাইলে তারা ক্লাসগুলো না করে চাইলে অন্য খারাপ জায়গাতে টাইম ওয়েস্ট করতে পারতো, মুভি দেখে, সিনেমা দেখে। মুভি দেখে সিনেমা দেখে খুব খারাপ কাজ আমি বলবো না, কিন্তু এখানে টাইম তো ওয়েস্ট হচ্ছে অনেক। সেই তুলনায় আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি কিন্তু এখানে ক্লাসে সময় দিচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের প্রাপ্তির জায়গা, যে আমরা মানুষকে জীবনমুখী, জীবন গঠনের জন্য আমরা আপনাদেরকে নিয়ে আসতে পারছি। সো এটা আসলে প্রাপ্তির জায়গা, আলহামদুলিল্লাহ। আমরা সামনে আগাই। অলুক সমাস নিয়ে কথাবার্তা শেষ। এইখানে আরেকটা বিষয় আমরা বলে নিই, নিত্য সমাস। এটা বলে, এবং হচ্ছে এর পরের সেগমেন্ট হচ্ছে আমাদের কর্মধারের যে উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী, এটা বলে আমরা ক্লাস শেষ করে দেব ইনশাআল্লাহ। নিত্য সমাসটা খুবই জোস একটা জিনিস। প্রথম কথা হচ্ছে শব্দের শেষে, মানে সমস্ত পদের শেষে, শব্দের শেষে পাওয়া যাবে হয়তো অন্তর বা আন্তর, পাওয়া যেতে পারে হচ্ছে মাত্র। সো এখানে উদাহরণ দেখে গেলে কিছু দ্রুত এখানেই দেখেন তো, গ্রামান্তর, দেশান্তর, লোকান্তর, গৃহান্তর, যুগান্তর, সো রূপান্তর। এই যে শব্দগুলো আছে দেখেন, শব্দ শেষে অন্তর বা আন্তর আছে। সো এইগুলোর ব্যাস বাক্য করলে কি হবে? এই অন্তর বা আন্তরের ক্ষেত্রে যখন আমি ব্যাস বাক্য করব, তখন এই ব্যাস বাক্য করতে গেলে আমার এই অন্তর আন্তরের জন্য আমি লিখব অন্য। তাহলে যদি বলা হয় গ্রামান্তর শব্দের ব্যাস বাক্য কি, তখন আমরা লিখবো হচ্ছে অন্য গ্রাম। রূপান্তর বললে অন্য রূপ, যুগান্তর বললে অন্য যুগ। তাহলে শব্দের শেষে অন্তর বা আন্তর পাওয়া গেলে হচ্ছে নিত্য সমাস। এবং অন্তর বা আন্তর থাকলে সমস্ত পদের মধ্যে শব্দের শেষে আমরা ব্যাস বাক্যের মধ্যে লিখবো অন্য। তাহলে গ্রামান্তর অন্য গ্রাম, লোকান্তর অন্য লোক। তাহলে মাত্র দিয়ে কি হবে? মাত্র দিয়ে দেখেন তো এমন শব্দ পাওয়া যায় কিনা, দর্শন মাত্র, শ্রবণ মাত্র,
সো সেই ক্ষেত্রে যখন মাত্র পাওয়া যাবে, এই মাত্র পাওয়া গেলে আমরা এই মাত্রের জন্য দিব হচ্ছে কেবল। তাহলে দর্শন মাত্র এইটার সমস্ত পদ কি হবে? কেবল দর্শন। শ্রবণ মাত্র কি হবে? কেবল শ্রবণ। বুঝতে পেরেছেন? তাহলে শব্দ শেষে অন্তর অন্তর মাত্র পাওয়া গেলে এটা হচ্ছে নিত্য সমাস। আচ্ছা, 1 নম্বর। দ্বিতীয় জায়গাতে এগারো থেকে 99 পর্যন্ত এগুলো পরীক্ষা আসে, কারণ লিখে আর অনেক আছে। নিত্য সমাস মানে অনেক সমাস, মানে কোনো সমাস না হলে তাকে নিত্য সমাসের মধ্যে ফেলানো যায়, কিন্তু আমরা পরীক্ষায় যেগুলো পাই সেগুলো লিখছি এখানে। 11 থেকে 99 পর্যন্ত সকল সংখ্যাবাচক শব্দ, সকল সংখ্যাবাচক শব্দ। এইখানে দেখবেন যেই সংখ্যাবাচক শব্দগুলো শেষে শূন্য পাওয়া যায় সেগুলো পরীক্ষা আসে না। তাহলে আসে কি? দেখবেন 11 আসে, 12 আসে, 13 আসে, 92 আসে, 82 আসে। সেগুলো ব্যাস বাক্য কেমন হবে? ধরেন আমি যদি লিখি যে 92, তো বুঝতেছি এটা নিত্য সমাস। সো ব্যাস বাক্য করার সময় কি করব? করার সময় প্রথমে যে কাজটা করব, লাস্টে যে সংখ্যাটা আছে নিয়ে আসবো। তাহলে লাস্টে কি আছে ভাইয়া? 2 আছে। আনার পরে এখানে আমি হয়তো লিখব ও অথবা এবং অথবা অধিক, তিনটা যে কোনো একটা নিয়ে আসতে হবে, তিনটাই শুদ্ধ। এবার আমাকে বলেন তো, আমি যখন 2টা নিয়ে আসছি তখন এখানে শূন্য হয়ে গেল না? তো 9-এর সাথে যখন শূন্য থাকে তাহলে কি হয়? 90। দেখেন বোঝেন কিনা? প্রথম কাজ হচ্ছে এককের ঘরে যা আছে এটা প্রথমে নিয়ে আসবো, আনার পর এটা শূন্য হয়ে যাবে। তো এই যে 2 ও অথবা এবং অথবা অধিক, তারপর 90। যদি তাই হয় আমাকে আপনারা লিখে দিবেন যে 85, এটার ব্যাস বাক্য কি হবে? 85 শব্দের ব্যাস বাক্য কি হবে? 92 শব্দের ব্যাস বাক্য যদি আপনারা করতে পারেন, বুঝে থাকেন, তাহলে মনুরা আমাকে 85 শব্দের ব্যাস বাক্য করে দিবেন। দেখি কেমন পারেন। কেমন দেখি ভাইয়া পড়া। 3 নম্বরে আসি আমরা। হ্যাঁ, ওটা আপনারা করতে থাকেন, আমি পরে লিখছি। ওকে, 3 নম্বর এবং শেষ যেটা দিয়ে আমরা নিত্য সমাস শেষ করব সেটা হচ্ছে রূপ অর্থ দিলে। হ্যাঁ, সরি, তুল্য অর্থ দিলে। তুল্য অর্থ দিলে সাধারণত তুল্য অর্থ দিলে, মাশাআল্লাহ, মিলি আহমেদ, প্রিয়াঙ্কা কর্মকার, প্রত্যসী ভট্টাচার্য, জ্যোতি, জোস, সবারই সুন্দর হচ্ছে, জোস। এই তো, তার মানে আপনারা বুঝে গিয়েছেন এটা হবে কি 5 ও 80 অথবা 5 এবং 80 অথবা 5 অধিক 80। আচ্ছা, তুল্য অর্থ দিলে সাধারণত আমরা দেখি যে ব্যাস বাক্যের মধ্যে যদি রূপ পাওয়া যায়, কি সমস্যা হয়? রূপক কর্মধার হয়। কিন্তু একটা জায়গাতে আমরা দেখব যে রূপ আছে কিন্তু সেটা নিত্য সমাস, কারণ সেটা তুল্য অর্থ দিচ্ছে। কেমন শব্দটা? সরি, শব্দটা হচ্ছে কালসাপ। সো এই কালসাপটা ব্যাস বাক্য করি আমরা কাল রূপ সাপ। সেই সাপটাকে, এই রূপটা কিন্তু আমাদের দেখবেন এখানে তুল্য অর্থ দিচ্ছে। সেখানে তুল্য বা রূপ এটা একটু মাথায় রাখেন তাহলে হবে। এবং এখান থেকে আসলে একটা শব্দ আছে, আরেকটা শব্দ আছে, মাথায় আসতেছে না, 2টা শব্দ পাওয়া যায় এরকম রূপ দিয়ে, রূপ অর্থ দিয়ে, যেটা হচ্ছে নিত্য সমাসের মধ্যে পড়ে। সো এই 2টা শব্দ মোটামুটি ঘুরে ফিরে এগুলো আসে এবং সবচেয়ে বেশি আসে কালসাপটা,
যে কাল সাপ কোন সমাস, কারণ বেশিরভাগ জায়গায় আমরা পড়ে আসছি কাল রূপ সাপ, বেশ বাক্য ঠিক আছে, আর রূপ পাইলে সবাই আমরা রূপের পাগল হইতে পারি, মানে লোকজন পাগল হয় আর কি। তো হইতে গিয়ে লোকজন কি করে, এই রূপ যেহেতু আছে মনু রূপক কর্ম ধরে মেরেতে, সো রূপক কর্মতে মারতে গিয়ে ধরাটা খায় আসে। সো এটাকে সেখানে নেওয়া যাবে না, বুঝছি ভাইয়ারা, বুঝতে পারলাম না। আমরা একেবারেই শেষ জায়গায় চলে আসছি। শেষে কি পড়বো? শেষে এসে পড়বো উপমান, উপমিত, রূপক, আর পড়ব হচ্ছে মধ্য পদলোপী। শুধু এই 4টা সমাস নিয়ে কথা বললে 2 ঘন্টা কথা বলা যায়, আবার এই 4টা সমাস নিয়ে কথা বললে 5 মিনিট কথা বললে হয়। সো আমি 2 ঘন্টা কথা বলবো না, নিশ্চয়ই বুঝতেছেন আপনারা, 5 মিনিটই বলবো, পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ আশা করছি। সো খুব সহজ, মাথা ঠান্ডা করে বসেন। স্যার আপনি কি বরিশাল্লা? না আমি বরিশাল আমার জীবনে গেছি 2 বার, তাও ক্লাস নিতে। এই বছর গেছি 1 বার, আর গত বছর গেছি 1 বার। সো আমার এই টিচিং প্রফেশন হচ্ছে মানে ফোকাসে পড়ায় 1 যুগের বেশি সময় ধরে। সো বরিশাল যাওয়া হয়েছে মাত্র গত বছর আর এই বছর। সো বরিশাল্লা না, মানে ভালো লাগে শুধু বরিশাল, আমি তো নোয়াখালী কথা বলছি, আই কিতাম নোয়াখালী বুঝুন এটা। সো আমি কি নোয়াখালী হয়ে গেলাম না? তাহলে চাট গিয়ে বলতে হবে এরকম ভাবে, ইরা খন অনেক কম আসো না যে, তো আমি চাট গিয়ে বলতে হবে, হ্যাঁ সিলেটি বলতে হবে, খিদা খবর রে বা। এরপরে তো রাজশাহী কথা বলতে হবে, মামুর বেটা, সব অঞ্চল ভাষা কথা বলতে হবে। শুধু বরিশালে বানা দিলেন কেন মানে ভাই? আচ্ছা, মানে আমার আসলে দুষ্টুমি করতে ভালো লাগে, তো আপনারা খারাপভাবে নিয়েন না, হ্যাঁ। আর আমি আসলে মনে হয় আসলে দুঃখী মানুষরা আসলে বেশি একটু দুষ্টুমি করে, আর বাংলা ক্লাসে তো মানুষ আসলে একটু বোর হয়, তো এই কারণে মনে হয় একটু হাস্যরসের মাধ্যমে যদি ক্লাসটার মধ্যে একটু মোটামুটি আপনাদের পেশেন্স ধরে রাখা যায়, সেটাই আসলে কম কিসে। আমাদের মূল উদ্দেশ্য তো আপনাকে হাসানো না, মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে পড়ানো। সো এর ফাঁকে ফাঁকে একটু হাসাইলে হয় কি আপনার একটু পেশেন্সটা থাকে, এটা আসলে ইচ্ছে করে বলা আর কি। আশা করছি আপনারা এটা মার্জনার চোখেই দেখবেন অথবা মোবাইলের চোখেই দেখবেন, সমস্যা নেই। শরীয়তপুরের ভাষা তো আছে, আমি ভুলে গেছি, শরীয়তপুরের ভাষাও খারাপ না, হ্যাঁ সুন্দর, ঠিক আছে আসেন। তবে শরীয়তপুরে মেয়েদেরকে যেই কথা বলে, মানে মেয়েদেরকে হচ্ছে একটা শব্দ দিয়ে শব্দ উচ্চারণ করে, মেয়ে বা মহিলাদেরকে, এটা খুবই বাজে শব্দ, আমি কিন্তু জানি এটা, হ্যাঁ আপনি যেহেতু বলছেন, মানে মহিলাদেরকে বিশেষ করে ধর নানিরা দাদিরা তাদের এই যে নাতিন জামাইকে একটা শব্দ দিয়ে বলে যে এই মেয়েটা ভালো কিনা, মানে তার নাতিন ভালো কিনা, এটার শব্দটাকে দিয়ে একটা শব্দ বলে আর কি। তো এই শব্দটা একটু বাজে শব্দটা বললাম না, হ্যাঁ। পড়াশোনায় আসি, উপমান, উপমিত, রূপক, মধ্য পদলোপী, এই 4টা হচ্ছে কর্মধারয় সমাসের আমরা প্রকারের মধ্যে আরেকটা প্রকার সাধারণ কর্মধারয় বলি আমরা। তো সাধারণ বাদ দিয়ে এই 4টা নিয়ে আসলে আমাদের বেশি কনফিউশন তৈরি হয়। সেই কনফিউশন গুলো আমরা দূর করব। এই কি বলে এটা শুনতে হবে কেন, বলবো না, এটা ওই অঞ্চলের মানুষের কাছে বলবেন যে এটা কি বলে। আচ্ছা পড়াশোনায় আসি, আসেন পড়াশোনায় আসেন। চলেন, তুষার শুভ্র, এরপরে আর কি বলা যায় হচ্ছে ভ্রমর কৃষ্ণ, কাজল কালো, এদিকে দেখছি আমরা চন্দ্রমুখ, করকমল, সিংহ পুরুষ, বিষাদ সিন্ধু, এরপরে হচ্ছে ক্রোধানল, যৌবন বন,
শিক্ষামন্ত্রী, ঘর জামাই, এরপরে ঝালমুড়ি, পলান্ন আর লানহি, তিনটা করে দিলাম। মোটামুটি এর মধ্যে আপনারা বুঝে যাবেন যে কি হয়েছে না হয়েছে, কি হয়েছে না হয়েছে বুঝবেন মনুরা। দেখেন কি হয়েছে। হ্যাঁ, শুভ্র সাদা, কালো কালো। আচ্ছা, এই শুভ্র মানে কালো, এটা গুণ অথবা বিশেষণ পদ কিনা? হ্যাঁ, হরিণ চপল আছে, এরকম অনেক শব্দ আছে। এটাও বিশেষণ পদ বা গুণ। কালো, এটাও কি বিশেষণ পদ বা গুণ। এই কৃষ্ণ কিন্তু কালো না, কৃষ্ণ মানে কি কালো। এই কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ না, এই কৃষ্ণ মানে কালো। এদিকে মন মাঝি আছে, হ্যাঁ এখানে মন মাঝি লিখবেন। আমরা তিনটা করে উদাহরণ দিলাম সহজে বোঝার জন্য। আচ্ছা দেখেন তো, বিশেষণ বা গুণ যেটা বলেন আপনি, বিশেষণ বলেন বা গুণ বলেন, শেষে ন আছে না? এরকম নওয়ালা সমাস আছে একমাত্র কোথায়? মানে এই চারটা সমাসের মধ্যে কোন জায়গায় ন আছে মাত্র কোন সমাসে? উপমানে, তাই না? তাহলে আপনি শুধু যদি পার্টস অফ স্পিচ বুঝেন, যদি আপনি পদ বুঝেন, পদ বুঝলেও আপনি উপমান কর্মধারয় সমাস সহজে বোঝার কথা। তাহলে পরবর্তী বিশেষণ পদ হইলে তুলনা করার পরে কর্মধারয় সমাসটা যদি পরবর্তী কি হয়, উপমান বিশেষণ পদ হয় বা গুণ হয়, তাহলে অবশ্যই সেটা কি হবে, উপমান কর্মধারয় সমাস। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া, তুষার মানে বরফ বাস্তবেই সাদা না কালো হয়? সাদা। তো এই তুলনাটা কেমন? বাস্তব তুলনা। আচ্ছা, ভ্রমর যেটা দেখছেন কখনো? ভ্রমর অনেকটা মৌমাছির মতো না, অনেক বড় হয়, কালো না? কখন দেখছেন? বিশেষ করে চালের মধ্যে ঘুরে এরকম ভাবে, গ্রামেও হয়, শহরে মাঝে মাঝে আসে, শহরে যদিও কম। তাহলে এই যে ভ্রমর আসলে তো কালো, তাহলে বাস্তব না অবাস্তব? বাস্তব। কাজল চোখে দেয় না, সাদা না, কালো? কালো। তাহলে এই তুলনাগুলো দেখেন তো, বাস্তব তুলনা কি না নাকি অবাস্তব তুলনা? এই তুলনাটা হচ্ছে ভাইয়া কেমন তুলনা? বাস্তব তুলনা। তাহলে আপনি যে কোনো একটা ওয়েতে আপনি যেটা বুঝেন সেটা দিয়েই আপনি উপমানটাকে সহজে বুঝতে পারেন। যেমন হরিণ চপল একজন লিখছেন, হরিণ চপল বলেন তো, হরিণ চপল শব্দের অর্থ কি? চঞ্চল না? হরিণ কি আসলে চঞ্চল থাকে নাকি এক জায়গায় বসে থাকে? চঞ্চল হয়। শশ ব্যস্ত, শশ শব্দের অর্থ হচ্ছে খরগোশ। ব্যস্ত মানে তো বুঝেন বিজি। খরগোশ যারা পালেন বা দেখছেন কখনো, দেখবেন ইজি কাজে ও বিজি থাকে, মানে ওর কাজই হচ্ছে উদে খেলে দৌড়াবে, কাজ না খালি দৌড়ায়। হ্যাঁ, তাহলে এইখানে এই তুলনাগুলো কিন্তু আসলে বাস্তব তুলনা। বাস্তব তুলনা হইলেই সেটা হচ্ছে উপমান। অথবা গুণ যদি বুঝেন তাও হবে, গুণ হোক অথবা বিশেষণ পদ হোক বা বাস্তব তুলনা, যেটা আপনি বুঝেন সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এটা মোটামুটি ক্লিয়ার। বাকি রইল এই তিনটা। এবার আসেন, চন্দ্রমুখ। ভাইয়া চাঁদ কখনো মুখ হইতে পারে? বা মুখ কখনো চাঁদ হইতে পারে? অবাস্তব তুলনা। আচ্ছা, হাত, কর শব্দের অর্থ কি? এই কর শব্দের অর্থ হচ্ছে হাত, আর কমল শব্দের অর্থ হচ্ছে পদ্ম ফুল। তাহলে হাত কখনো পদ্ম হইতে পারে বা পদ্ম কখনো হাত হইতে পারে না। আবার পুরুষ কখনো সিংহ হইতে পারে? হ্যাঁ, সিংহের মধ্যে পুরুষ আছে, কিন্তু পুরুষ কখনো সিংহ হইতে পারে? তুলনাটা বাস্তব না। তো যদি তুলনাটা অবাস্তব হয়, শুধু অবাস্তব হইলে কিন্তু হবে না ভাইয়া, একটু খেয়াল করতে হবে। অবাস্তব হইলে কিন্তু হবে না, অবাস্তব হইলে কিন্তু হবে না। দেখেন, বিষাদ সিন্ধু, দুঃখ এবং সমুদ্র কখনো দুঃখ